হ্যালো ফ্রেন্ডস, আমাদের 7টার সময় আসার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেল সেটিং করতে গিয়ে। যাই হোক, WBCS মেড ইজিতে সকলকে স্বাগত। আজকে এই সেশনটা একটা ফ্রি সেশন এরমভাবে আমরা রেখেছি যাতে WBCS এর বিষয়ে অনেকেরই অনেক কোয়েশ্চেন থাকে, অনেকের অনেক বক্তব্য থাকে, সেই জায়গাগুলো অনেকে জানে না, যার জন্য প্রিপারেশন নিতে বা পড়তে অসুবিধা হয়। তো সেই জায়গাগুলো যাতে ক্লিয়ার করা যেতে পারে যতটা চেষ্টা করি আমরা। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে, কারোর যদি কোনো বক্তব্য থাকে, আমাদের এখানে লিখতে পারে, তাহলে আমরা সেভাবে উত্তর দিতে পারি। হ্যাঁ, সময় খুব বেশি থাকবে না, সুতরাং ঠিক টু দ্য পয়েন্ট কোয়েশ্চেন করলেই আমরা উত্তরটা ভালো করে দিতে পারবো প্রপারলি। তো আপনাদের যদি কোনো বক্তব্য থাকে চ্যাটে লিখতে পারুন। তবে একটু আলোচনা করে নেওয়া যাক। আপনারা তো জানেন যে WBCS পরীক্ষা বয়স এখন মিনিমাম যে ম্যাক্সিমাম এজ কোয়ালিফিকেশান এগুলো নিয়ে আগেও বিভিন্ন সময় আলোচনা করা হয়েছে। তো এখন যা দাঁড়িয়েছে তাতে গ্রুপ A, B এবং C এই তিনটের জন্য 36 বছর বয়স অবধি এবং গ্রুপ D এর ক্ষেত্রে 39 বছর বয়স অবধি WBCS পরীক্ষা দেওয়া যেতে পারে। আর এছাড়া এটা জেনারেলদের জন্য বললাম, জেনারেলদের ছাড়া যাদের রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের এক্সট্রা যে সুবিধাগুলো নর্মালি পেয়ে থাকেন সেগুলো কিন্তু বজায় থাকবে। আর WBCS পরীক্ষার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন যে কোনো বিষয় থাকলেই হবে, তার কোনো ফিক্সড মার্কস বা ইত্যাদি কিছু লাগবে না, যে কোনো বিষয়ে পাশ হলেই হবে। সে বিটেক হতে পারে, এমনি নর্মাল গ্র্যাজুয়েট হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আর আর মিনিমাম এজ যেটা সেটা হচ্ছে গ্রুপ বি অর্থাৎ পুলিশের ক্ষেত্রে 20 বছর, পুলিশ সার্ভিসের ক্ষেত্রে, আর অন্যান্যগুলোর ক্ষেত্রে 21 বছর। এখানে সৌভিক জিজ্ঞেস করেছে হিস্ট্রির জন্য স্ট্র্যাটেজি কি আছে, সেটা একটু ডিসকাস করতে বলেছে। এ প্রসঙ্গে বলে রাখি, হিস্ট্রির জন্য স্ট্র্যাটেজি বলতে খালি পড়াশোনার মানে ভালো করে পড়া মুখস্থ করা, মানে মুখস্থ করতে গেলে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা টাইম লাইন দেখে চলতে হবে, অর্থাৎ কন্টেম্পোরারি জিনিসগুলোকে ম্যাচ করে পড়তে হবে। জাস্ট মুখস্থ রট মেমোরি করলে হবে না, অনেক ইনফরমেশন আছে, এটা একটা গল্পের মতন সুন্দর বুঝে বুঝে পড়তে হবে এবং বুঝে টাইম লাইনটা মেনটেন করে তারপর জিনিসটাকে আমাদের ফলো করতে হবে। অর্থাৎ একটা পার্টিকুলার সময়ে উত্তর ভারতে কি হয়েছে এবং দক্ষিণ ভারতে কি হয়েছে সেই জিনিসগুলো কন্টেম্পোরারি সেই সময়ে মিল রেখে পড়তে হবে। এবং যখনই পড়তে হবে পড়াগুলো স্টেপ বাই স্টেপ বাড়াতে হবে, প্রথম থেকেই কঠিন বই নিয়ে বসলে চলবে না। প্রথমে আগে 9-10-এর বই, তারপর আস্তে আস্তে 11-12-এর বই, অথবা আর একটু উপরে তারপর কঠিন বই নিয়ে একটু পড়া উচিত। এখন WBCS এর মেনের জন্য যা স্ট্যান্ডার্ড দাঁড়িয়েছে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট মনোযোগ দিয়ে WBCS এ এই হিস্ট্রিটা পড়তে হবে, কারণ এখানে প্রিলিমিনারিতে তো 50 মার্কসের হিস্ট্রি থাকছেই, মেনের জন্য 100 মার্কসের হিস্ট্রি থাকে এবং সেটা খুব স্কোরিং জায়গা, ঠিক আছে? আহ রাকেশ বলছিল একটু অন্ধকার অন্ধকার আছে, ছবিটা একটু এরকম রয়েছে, জায়গাটা আমাদের এরকমই, তো পরবর্তীকালে হয়তো ঠিক করা যাবে। আচ্ছা, বিপ্লব জিজ্ঞেস করেছে যে প্রিলির কাট অফ কত হতে পারে। প্রিলির কাট অফ জেনারেলি 100, 105, 110-এর মধ্যেই ঘোরাফেরা করে। একবার 118 অবধি উঠেছিল, তবে জেনারেলি সেটা হয় না। তবে এই বছর কাট অফ কি হতে পারে সেটা নিয়ে ডিসকাশন করা বৃথা, কারণ এটা একটা স্পেকুলেটিভ ব্যাপার হয়ে যাচ্ছে, পিএসসি যেটা নির্ধারণ করেন, কারণ এগুলোর উপর অনেক কিছুর উপর এই কাট অফ ডিপেন্ড করে। সেটা হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি, কতগুলো ভ্যাকেন্সি আছে সেই পার্টিকুলার বছরে, অথবা পরীক্ষা স্ট্যান্ডার্ড কি হয়েছে, তোমার সমসাময়িক যারা সঙ্গে পরীক্ষা দিয়েছে তারা কেমন পরীক্ষা দিয়েছে। ধরো দেখা গেল কোনো বছর ভ্যাকেন্সি হয়তো মাত্র 10টা, কথার কথা বলছি, তাহলে সেক্ষেত্রে কাট অফ অনেক হাই যাবে। যে বছর প্রচুর ভ্যাকেন্সি সেখানে কাট অফ তো লো যাবে। যারা সঙ্গে প্রিপারেশন করছে, যারা পরীক্ষা দিচ্ছে, তাদের স্ট্যান্ডার্ড যদি খুব ভালো হয় তাহলে স্বাভাবিকভাবেই কাট অফ বেশি যাবে। সুতরাং কাট অফটা বলা মুশকিল, তবে 105-10 এরকমই জেনারেলি কাট অফগুলো হয়ে থাকে। অঞ্জন চ্যাটার্জি জিজ্ঞেস করছিল যে ম্যাথস রিজনিং এ স্ট্রং করা যায় কি করে। দেখো, ম্যাথস আর রিজনিং খুব প্র্যাকটিসের ব্যাপার, প্রত্যেক দিন অল্টারনেটিভ করে, অর্থাৎ আজকে ম্যাথস করলে কালকে রিজনিং, তারপরের দিন আবার ম্যাথস, এরকম করে প্রত্যেক দিন করা উচিত। এবং সেটা ধরতে হবে একদম ক্লাস 6-7-এর বই থেকে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে 6-এর বইগুলো আছে, যেখানে পৌনঃপুনিক, বর্গমূল, এইসব জিনিসগুলো আছে, সেখান থেকে শুরু করে ম্যাথস 6, 7, 8, 9, 10 সেই জায়গাগুলো পুরোটা করতে হবে।
9-10 ক্ষেত্রে অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি এগুলো অতটা করার দরকার নেই, অ্যারিথমেটিক্সের উপর বেশি জোর দিতে হবে। তো এই জায়গাটা রেগুলার বেসিসে করতে হবে, একদিন বা পরীক্ষার কয়েক মাস আগে থেকে করতে আরম্ভ করলে হবে না। তবে এই বিষয়ে অযথা ভয় পেয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। যাদের যে ব্যাকগ্রাউন্ডই থাক, কারোর হয়তো ম্যাথসের ব্যাকগ্রাউন্ডের আছে, কেউ হয়তো আর্টসের ব্যাকগ্রাউন্ডে আছে, প্রত্যেকেরই কিছু উইকনেস কিছু স্ট্রেংথ তো রয়েইছে। সুতরাং যার ম্যাথসে একটু উইকনেস আছে, এখন তোমরা অনেক ম্যাচিওর্ড হয়ে গেছো ক্লাস 9-10 যখন পড়তে তার তুলনায়, সুতরাং সেক্ষেত্রে আরো একটু জোর দিয়ে কিন্তু ম্যাথসটা করে নেওয়া যেতেই পারে, ঠিক আছে। আচ্ছা, এবার সৌভিক বুক লিস্টটা জিজ্ঞেস করছে। দেখো, বুক লিস্ট ফেসবুকে ভর্তি, বিভিন্ন জায়গায় ইউটিউবে হাজার হাজার বুক লিস্ট খুঁজে পেয়ে যাবে। জাস্ট 9-10 বই থেকে বেসিক শুরু করে এরপর আস্তে আস্তে বিল্ড আপ করতে হবে। পার্টিকুলার কোনো বই কিন্তু খুব ইম্পর্টেন্ট নয় যে এই বই ছাড়া WBCS পাস করা যাবে না, সেটা কিন্তু নয়। আচ্ছা, আবির জিজ্ঞেস করছিল যে ইংলিশ প্রিলিমিনারির ক্ষেত্রে, হ্যাঁ, মেনের ক্ষেত্রে কিভাবে পড়বে। আমাদের সেই 9-10-11-12 বইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়া ওই জায়গাগুলো কভার করতেই হবে। এছাড়া ভোকাবুলারি খুব দরকার হয়ে পড়লে ভোকাবুলারির জন্য টুকটাক কিছু বই যদি থাকে তাহলে খুবই ভালো হয়, যেমন ধরো নর্মান লুইসের ওয়ার্ড পার মেডিজি ইত্যাদি। হ্যাঁ, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ওই 9-10 বইটাকে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তবে গিয়ে প্রিলিমিনারির জন্য তো কভার অনেকটা হয়েই যাবে। আর অযথা চিন্তা করে লাভ নেই, যাদের ইংলিশ খুব একটা ভালো না, ইংলিশ পুয়োর, এই নিয়ে মাথা ব্যথা করে কোনো কারণ নেই, ঠিক আছে। ইংলিশ যতটা করার করবে, এমন নয় যে 25-এ 25ই পেতে হবে। ইংলিশে যদি 25-এর মধ্যে 10 থেকে 12 পাওয়া যায়, মোর দ্যান এনাফ, ঠিক আছে। তাহলে অন্য জায়গা থেকে তুলতে হবে। কাট অফ তো প্রিলিমিনারিতে 110 যদি আমরা ধরে নিই, সেখান থেকে সেই রেশিওতে আমরা ইংলিশটা কম করলে অন্য জায়গা থেকে তুলে নিতে হবে, ঠিক আছে। তবে মেনের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে রাইটিং প্র্যাকটিস। সেটা ওই যে প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, এই যে জিনিসগুলো থাকে, এগুলো প্রত্যেক দিন একটা করে কিন্তু লেখা উচিত। আজকে যদি প্রেসি রাইটিং কেউ লেখে, কালকে যদি ট্রান্সলেশন রেখে প্রত্যেক দিন লিখতে হবে। এগুলো পড়ে কিন্তু কোনো লাভ হবে না, যতই পড়বে পড়তেই থাকবে, কিন্তু যতক্ষণ না নিজে লিখছো, নিজে লিখে সেটাকে বারবার লিখতে 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 জিনিসটা কিন্তু প্র্যাকটিস করতে করতে জিনিসটা চলে আসবে। তবে আবারও বলবো, এই নিয়ে অযথা ভয় করার কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে ইংলিশে কোথাও কেউ বলে দেয়নি যে 200-তে 200ই পেতে হবে। ইংলিশে যে খুব বেশি মার্কস ওঠে তাও নয়, মোটামুটি 100 রেঞ্জেই মার্কসগুলো থাকে। আর আমাদের চট করে ইংলিশটা অতটা বাড়ানোও যায় না, তার অর্নামেন্টাল ইংলিশ অমুক তমুক তো সম্ভবও নয়। আবার সেক্ষেত্রে একটা ওয়ার্ড লিমিট থাকে, সেইগুলো মেনটেন করার ব্যাপার থাকে। মেইন এক্সামে যেটা হয় সেটা হচ্ছে একটা ওয়ার্ড লিমিট কিছু কিছু ক্ষেত্রে থাকে, এই ওয়ার্ড লিমিটটা যেন কোনো রকম ভাবেই ক্রস না করে। আর যদি কম লেখা হয় তাহলে সেক্ষেত্রে যেন 10%-এর আবার বেশি কম না হয়ে যায়। ধরো 200 ওয়ার্ডের একটা কিছু লিখতে বলেছে, সেক্ষেত্রে 200-র বেশি যেন না হয়। আর যদি কম হয় 180, মানে 10% মানে 20টা কম, অর্থাৎ 180 থেকে 200-র মধ্যে কিন্তু এই ওয়ার্ড লিমিটটা আমাদের রাখতে হবে। তাহলেই জিনিসটা মোটামুটি দাঁড়াবে ভালো জায়গাতে। তারপর লিখে সেটাকে রিভাইজ করতে হবে, তবে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো আমরা দেখতে পাবো। এবং সময় নিয়ে লিখতে হবে। 40 মার্কসের এক একটা কোশ্চেন 200 ওয়ার্ড, 300 ওয়ার্ড। সুতরাং যখন লিখবো খুব ভেবে চিনতে বুঝে কি লিখছি, কি লিখতে বলেছে, কোশ্চেনটা পড়ে ভালো করে দেখে তারপর ধীরে সুস্থে লিখতে হবে। দরকার পড়লে একটা রাফ করে নেওয়া যেতে পারে, একটা ড্রাফট করে নেওয়া যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হলে তার নাম দেয়নি, একটি ছেলে লিখছে যে গভর্নমেন্ট জব সিকার, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হলে কোন অপশনাল নেওয়াটা বেটার, কিভাবে চুজ করা যাবে। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, অনেক সময় তারা গেট ফেড এক্সাম দিচ্ছে, তো যারা গেট দিচ্ছে তারা কিন্তু যথেষ্ট প্রিপেয়ার থাকে তার নিজের সাবজেক্ট নিয়ে। সুতরাং সেই সময় সেই সাবজেক্টটা নেওয়া যেতে পারে, কিন্তু জেনারেলি WBCS পরীক্ষায় একটু সেফ সাইডে থাকার জন্য আর্টসের সাবজেক্ট জাতীয় কিছু একটা নিলে, যেমন এই যে যেগুলো রানিং সাবজেক্ট সব ছেলেমেয়েরা নিতে পারে, সাইকোলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি, পলসে, এই জিনিসগুলো একটু বেশি সেফ। তার কারণ হচ্ছে যার ইঞ্জিনিয়ারিং এ ঠিক আছে, যার দখল নেই, অথবা যে ধরুন গেট দিচ্ছে 1 বছর, কিন্তু সে পরের বছর তো আর গেট দিল না, তারপরের বছরও দিল না, ঠিক আছে। সুতরাং সেক্ষেত্রে সেই বছরগুলোতে তার নলেজটা আস্তে আস্তে কমতে থাকবে। আর এদিকে আর্টসের সাবজেক্টগুলোতে কি হয় যে এটা একবার পড়ে নিলে এবং যদি ভালো করে লেখার প্র্যাকটিস করা যায়, মার্কসটা কিন্তু একটা এভারেজ চলে আসে, মানে খুব খারাপ কখনোই হবে না। ইঞ্জিনিয়ারিং এ যদি লিখতে না পারা যায়, খুব খারাপ মার্কসটা নেমে যেতে পারে, যেটা আর্টসের সাবজেক্টগুলোতে হওয়ার একটু সম্ভাবনা কম, যদি ঠিকঠাক কেউ পড়াশোনাটা করে থাকে। আর মেনের ক্ষেত্রে একটা রুটিনটা দেখলে বোঝা যাবে যে জেনারেলি অপশনাল সাবজেক্টের আগে কোনো ছুটি পাওয়া যায় না। সেক্ষেত্রে ছুটি যদি না পাওয়া যায় তাহলে রিভিশন দেওয়ারও স্কোপ থাকে না। এবার ইঞ্জিনিয়ারিং অনেক কটা সাবজেক্ট আছে যেগুলো অনেক ডেরিভেশন থাকে, অনেক টেকনিক্যাল জিনিস থাকে, যেগুলো একবার রিভিশন না দিয়ে গেলে
করাটা খুব টাফ। সেই কারণে যেহেতু আগের দিন রিভিশন দেওয়ার সময় পাবেন না, আগের দিন দুটো হাফে পরীক্ষা দিয়ে এসে পরের দিন আবার পরীক্ষা দেওয়ার ব্যাপার চলে আসছে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ছাত্রদের, জানা থাকলেও অনেক সময় করে উঠতে পারে না। তারপর কোশ্চেন ভেঙে থাকে, যেমন ধরুন মেনের ক্ষেত্রে 12 একটা 40 মার্কস ভেঙে দিল 12 + 8 + 20। তো সেক্ষেত্রে কেউ দেখা যাচ্ছে কোনোটাতে 12 পারছে না, কোনোটাতে 20 পারছে না, কোনোটাতে 8 পারছে না, দিয়ে সব কটা মিলিয়ে তার মার্কস অ্যাটেম্পটই দাঁড়িয়ে গেল 400-র মধ্যে 300। এবার 300 অ্যাটেম্প করে বা 280 অ্যাটেম্প করে কতটা সে পাবে? কারণ এখন কম্পিটিশনের যুগ, মোটামুটি 60% যদি কেউ স্কোর করতে পারে অপশনালে, তাহলে কিন্তু সে খুব ভালো জায়গায় চলে যাবে আর কি। ঠিক আছে, এখানে নীলাঞ্জন জিজ্ঞেস করছে মেন কবে হবে, এটা আমাদের জানা নেই, এটা পিএসসি বলতে পারবে। মেঘাস্মিতা মাইতি বলছে ইংলিশ কিভাবে প্রিপারেশন নেবো, একটু আগেই ডিসকাস করে নিয়েছি যে ইংলিশটা কিভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে। ঠিক আছে, ইংলিশটা আবারও বলে দিচ্ছি, 9-10-এর ক্ষেত্রে পিকে দে সরকার বা এই জাতীয় যে কোনো একটা বই যদি নিয়ে নেওয়া যায়, সেটা ভালো করে পড়া, কিছু ভোকাবুলারি তৈরি করা, আর মেনের জন্য যেটা হচ্ছে খালি রাইটিং প্র্যাকটিস করা, এছাড়া কিন্তু উপায় নেই। চিন্ময় রজকও সেই প্রশ্নটাই তুলেছিল যে ইংলিশ কিভাবে করা যাবে। ইংলিশের জন্য সেই আবার একই উত্তর, যে রাইটিং প্র্যাকটিস। এখানে কিন্তু খুব ভালো স্ট্যান্ডার্ড করতে হবে, দারুণ একটা জায়গায় যেতে হবে এরকম ব্যাপার নয়। একটা মোটামুটি যদি ভালো কিছু লেখা যায়, সেখানে কিন্তু সখানে কিন্তু স্কোর করা যেতে পারে। মোটামুটি 200-র মধ্যে ল্যাঙ্গুয়েজ পেপারগুলোকে নিয়ে অযথা চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে অনেকেই চিন্তা করেন, প্রথম থেকেই বলতে থাকেন আমার বাংলা উইক, আমার ইংলিশ উইক, আমি কি করে তুলবো। ঠিক আছে, উইক যা আছে তাতে কিন্তু 4-5 মাস 6 মাস প্র্যাকটিস করে ভালো জায়গায় চলে যাবে। সে তার জন্য অযথা চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, প্র্যাকটিসটা আমাকে করতে হবে। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনে একটা করে যদি উত্তর লেখা যায়, এবং যদি কেউ থাকে কাউকে দিয়ে দেখিয়ে নেওয়া যেতে পারে, যদি চেনাশোনা কেউ থাকে, তাহলে তো খুবই ভালো হয় জিনিসটা। ঠিক আছে, এখন WBCS পরীক্ষার যা স্ট্র্যাটেজি দাঁড়িয়েছে তাতে, বা যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে স্কোর কিন্তু খুব ভালো হতে হবে। মানে 60% মোটামুটি যদি কেউ স্কোর করে, তাহলে সে একটা খুব ভালো জায়গায় থাকবে মেনের ক্ষেত্রে আমি বলছি। এটার কারণ হচ্ছে দেখা গেল আমরা কাট অফ নিয়ে খুব আলোচনা করি। ঠিক আছে, এবার কাট অফ অনেকেই জিজ্ঞেস করে কাট অফ কত যাবে, কাট অফ এবার এই গেছে সেই গেছে, কিন্তু কাট অফটা ক্রস করলেই হবে না। রিটিনের ক্ষেত্রে দেখা গেল, রিটিনের ক্ষেত্রে কাট অফ হচ্ছে কোনো এক বছর দেখা গেল 910। ঠিক আছে, এবার যে ছেলেটা বা যে মেয়েটি 910 পেয়ে ইন্টারভিউতে কল পেয়েছে, আর যে অলরেডি রিটিনে 1000 তুলে রেখে দিয়েছে রিটিনে, সে তাকে তো কখনোই ধরতে পারবে না। তার কারণ যে 1000 পেয়েছে, সে আরো 100-120 যদি ইন্টারভিউতে মানে স্কোর করে, তাতে তার 1100 হয়ে যাচ্ছে মার্কস। ঠিক আছে, আবার যে ছেলেটি বা মেয়েটি 910 পেয়ে জাস্ট মাথাটা গলিয়েছে, ইন্টারভিউ ডাক পেয়েছে, সে যদি 200-তে মানে 150 পায়, তাহলেও তাকে ছুতে পারবে না। সুতরাং খালি কাট অফটা দিলে হবে না, আমাদের একটা ভালো জায়গায় থাকতে হবে। ঠিক আছে, ভালো স্কোরের জায়গায় রাখতে হবে, এবং সেই জায়গাটা থাকলে কি সুবিধাটা কি আছে, সুবিধাটা হচ্ছে এটা তো যে সার্ভিসের যে অ্যালটমেন্টগুলো হয় জয়েন্টের কাউন্সেলিং এর মতন। সুতরাং এটার সুবিধা হচ্ছে যার র্যাঙ্ক যত বেশি, সে সে তার ইচ্ছা মতন সার্ভিসটাকে চুজ করতে পারে। যেমন যার র্যাঙ্ক 1, যে সার্ভিসগুলো আছে তার মধ্যে সবকটাই তার ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে ফাঁকা, সুতরাং যে সার্ভিসটাকে চুজ করবে সে সেটাই পাবে। কিন্তু যার র্যাঙ্ক লাস্টে, তার কোনো চয়েসের ব্যাপার নেই, সব সার্ভিস পড়ে নিয়ে নেওয়ার পর, সব লোক নিয়ে নেওয়ার পর যেটা আলটিমেটলি লাস্টে পড়ে থাকবে সেটা তাকে নিতে হবে। সুতরাং এই সিস্টেমে যেহেতু হচ্ছে, সুতরাং WBCS পরীক্ষায় স্বাভাবিকভাবেই যত বেশি স্কোর করা যায় সেটা ভালো, আর কাট অফের দিকে তাকানোটা ওইভাবে উচিত হবে না। আচ্ছা, এবার যদি ধরে নেওয়া যায় আমাকে 60% স্কোর করতে হবে। ঠিক আছে, তো 1200 নম্বরের আমাদের কম্পালসারি পেপার, এবং 400 নম্বরের হচ্ছে অপশনাল পেপার, 1600 মার্কস। 1600 মার্কসের মধ্যে ওই 960 থেকে 1000 যদি স্কোর করতে হয়, তাহলে কিভাবে করতে হবে একটু ব্রেকআপটা আলোচনা করে নেওয়া যাক। ধরে নেওয়া যাচ্ছে যে বাংলা ইংরেজির ক্ষেত্রে আমরা পেলাম 100-100 করে, খুব বেশি চাপ নিয়ে লাভ নেই। যদি 100-100 200, বা যদি আরেকটু খেটে, জেনারেলি হয় কি বাংলা আর ইংলিশের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজে একজনের ভালো থাকে আর একটা একটু খারাপ থাকে, জেনারেলি এটা হয়। ঠিক আছে, এমন নয় যে মানে সবার হয়, কারোর দুটোই খুব ভালো হতে পারে, আমি তাদের কথা বলছি না। তবে অনেক সময় এটা হয় যে ল্যাঙ্গুয়েজ পেপারে একটা ভালো একটা খারাপ। তো সেক্ষেত্রে যদি ভালোটাতে সে 100-র জায়গায় 110 পেতে পারে আউট অফ 200, আর খারাপটাতে সে 100 পেলো কি 95 পেলো 90 পেলো, মোটামুটি 210 বা 200 রেঞ্জে কেউ যদি এটা স্কোর করতে পারে, তাহলে কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার, তাহলে কিন্তু তার জায়গাটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে 200 পেয়ে গেল সে 400-র মধ্যে ল্যাঙ্গুয়েজ গ্রুপটাতে।
এরপরে চলে আসবে 4টে জিএস পেপার। দেখুন 4টে জিএস পেপার যেটা আছে, 4টে জিএস পেপারে কিন্তু সমানভাবে মার্কস আসে না, ঠিক আছে? সুতরাং সেই জায়গাগুলো ভেবে চিনতে আমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে? কয়েকটা কোয়েশ্চেন এসে গেছে, একটু নিয়ে নিই, ঠিক আছে? অনেক ধর প্যারামাউন্ট ইংলিশ যা বলছে, ঠিক আছে, ইংলিশ নিয়ে অত চাপের ব্যাপার নেই, 9-10 বই ভোকাবুলারি নিলেই যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা, শ্রেষ্ঠা বলছে এইবারে প্রিলিমস এর কাট অফ কি হবে, এটা আবারও স্পেকুলেটিভ ব্যাপার হয়ে যাচ্ছে, বলতে পারবো না। হ্যাঁ, শাশ্বত মুখার্জি মেন্স এর ল্যাঙ্গুয়েজ পেপারের ব্যাপারে এই একটু আগে বলছিলাম, জিজ্ঞেস করছিল যে খুব বেশি চাপ নিয়ে লাভ নেই, প্রত্যেকদিন একটা করে বাংলার কোশ্চেন লেখা, একটা করে ইংলিশের কোশ্চেন লেখা, অথবা যার হিন্দি আছে একটা করে হিন্দি, একটা করে লেখা। আচ্ছা, এবার চলে আসি আচ্ছা, রায় ভট্টাচার্য বলছে সাহস পাই, থ্যাংক ইউ, আপনার কথা শুনলে অনেক সাহস পাই। দেখো, একটা কথা বলি, ডাব্লিউবিসিএস পরীক্ষা একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? ডাব্লিউবিসিএস পরীক্ষাটা একটা কম্পিটিটিভ এক্সাম, একটা হাইয়েস্ট লেভেলের কম্পিটিটিভ এক্সাম, সেই জন্য এটাকে একটা স্ট্র্যাটেজি করে ধীরে সুস্থে বুদ্ধি মাধ্যমে চালাতে হবে, ঠিক আছে? প্রিপারেশনটা ওরম ভাবে নিতে হবে। এমন না যে তুমি একটা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, যে বই নিয়ে বসে পড়লে একদম ফার্স্ট পেজ টু লাস্ট পেজ পড়তে হবে, তা না। আগে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, কি ধরনের কোশ্চেন জেনারেলি আসে সেটা আগে জানা দরকার। সেই কোশ্চেনের বইগুলো বারবার পড়তে পড়তে তুমি বুঝে যাবে, তুমি যখন পড়বে তখন তোমার মাথায় চলে আসবে এইভাবে আমাকে এগোতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর স্ট্র্যাটেজি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজিটা যদি না থাকে তাহলে কিন্তু হারিয়ে যাবে। একটু আলোচনা করে নিই, যেটা বলছিলাম যে বাংলা ইংরেজিটা তো এই 100-100-200 মোটামুটি, বা 210 যদি পাওয়া যায়। এবার বাকি যে জিএস এর 4টে পেপার আছে, জেনারেল স্টাডিজ 1-2, পেপার 5, পেপার 6, এবার জিএস এর 4টে পেপারকে একটু এক একটা পেপার এক এক রকম ভাবে ভাবতে হবে। ধরো জিএস এর 1, যেটা জিএস 1, যেখানে হিস্ট্রি আর জিওগ্রাফি থাকে 100-100 করে, হিস্ট্রিটা কিন্তু মোটামুটি ভালো করে পড়লে, কারো যদি গ্রিপে চলে আসে হিস্ট্রি, ভালো স্কোর করা যেতে পারে, 75-80 কিন্তু স্কোর করা যেতে পারে, এবং এখন যা পরিস্থিতি তাতে করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? আচ্ছা, প্রহ্লাদ হালদার জিজ্ঞেস করছিল যে অপশনাল কিভাবে রেডি করব, সেটা বলবেন। অপশনালের ক্ষেত্রে বলি, এই যে বাংলা ইংরেজির ক্ষেত্রে যেমন বললাম, প্রত্যেক দিন একটা করে বাংলার কোশ্চেন, একটা করে ইংলিশের কোশ্চেন লেখার প্র্যাকটিস করতে হবে। অপশনালটা ঠিক তাই, অপশনাল তুমি যতই পড়ো, ঠিক আছে, ওটা গিয়ে ওইখানে মার্কস উঠবে না, আনলেস এন্ড আনটিল তোমার লেখা প্র্যাকটিস করা হতে পারে, ঠিক আছে? অপশনালের ক্ষেত্রে স্ট্র্যাটেজিটাই নেওয়া উচিত, প্রত্যেক দিন অপশনালের কোশ্চেন আনসার লিখতে হবে, একটা করে ফার্স্ট পেপার, একটা করে সেকেন্ড পেপার। একদিন হচ্ছে ফার্স্ট, এমনও করতে পারো যাদের চাপ বেশি বা সময় কম, একদিন ফার্স্ট পেপার লিখলে, পরের দিন সেকেন্ড পেপার লিখলে, আরেকদিন আবার ফার্স্ট পেপার লিখলে, সেকেন্ড পেপার লিখলে। কোন কোশ্চেনগুলো লিখবে এই নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, তুমি লাস্ট 10 ইয়ার্স এর কোশ্চেন ধরে চুপচাপ বসে পড়ো। লাস্ট প্রথমে গত বছর, তারপরে তার আগের বছর, তারপরে তার আগের বছর, এই করে করে কোশ্চেন গুলো শেষ করতে থাকো। প্রত্যেকদিন লিখবে, লেখার পরে দরকার পড়লে একবার রিভিশন করিয়ে নেবে, চেনাশোনা কেউ থাকলে দেখিয়ে নিতে পারো, আর যদি না থাকে তুমি বইয়ের সাথে তুমি মিলিয়ে নাও। হ্যাঁ, সুতরাং ওই লেখার প্র্যাকটিসটা করতে হবে, বই দেখে লেখা না, কপি করার কথা কিন্তু বলা হচ্ছে না, নিজের মন থেকে লেখার প্র্যাকটিস করতে হবে। এইভাবে যদি 1-2 মাস কেউ লেখার প্র্যাকটিস করতে পারে, সে কিন্তু আপনি আপ প্রিপারেশন নিয়ে নেবে, এবং লাস্ট 10 ইয়ার্স একটা করতে হবে এটা, ঠিক আছে? এটা ওই লাস্ট 10 ইয়ার্স করলে সে নিজেও আস্তে আস্তে প্রিপারেশন, যে জায়গাগুলো করা হয়নি সেগুলো সে আস্তে আস্তে তুলে নিতে পারবে। কিন্তু যতই পড়ো প্রহ্লাদ, যতই পড়ো, না লিখলে কোনো কাজ হবে না। নীলাঞ্জন গাঙ্গুলি কবে মেন্স আবার বলা যাচ্ছে না, সেটা আমাদের বিষয় নয়, ঠিক আছে? হাউ টু ইমপ্রুভ ম্যাথমেটিক্স, সুজয় একটু আগে কথা হয়ে গেছে, সুজয় জানা, যেটা বলছিলাম যে ক্লাস 6, 7, 8, 9, 10 এর ম্যাথমেটিক্স, অ্যারিথমেটিক্স পার্টটা করতে হবে। হ্যাঁ, রিজনিং এর জন্য কি, রিজনিং এর জন্য তো আগরওয়াল বা বিভিন্ন বই রয়েছে, রিজনিং এর সঙ্গে ব্যাকগ্রাউন্ডের খুব একটা ডিপেন্ড করে না, যে আমার ব্যাকগ্রাউন্ড আর্টস, আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স, আমি বুঝি না, সেটা নয়। তো রিজনিংটা সবার জন্যই চলে। হ্যাঁ, এইগুলো রিজনিংটা কি, এক্সপোজার, যত ভ্যারাইটি তুমি রিজনিং করতে পারবে তত ভালো, যত প্র্যাকটিস করতে পারবে, ডাইসের অঙ্ক বলো বা অন্যান্য ব্লাড রিলেশন, এদের যত প্র্যাকটিস করতে পারবে। তবে রিজনিং এর একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যদি 1000টা প্র্যাকটিস করে যাও, এর পসিবিলিটি আছে যে 1001তম অঙ্কটা তুমি করতে পারলে না, তার মানে মন খারাপের কোনো কারণ নেই। পরীক্ষা হলে ভাবলে যে আমি ব্লাড রিলেশন এত করেছি, এখানে 3টা অঙ্ক আসছে আমি পারছি না, হতে পারে পারবে না, সুতরাং এই নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই, ঠিক আছে? সুতরাং ওটাকে স্কিপ করে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, প্রিলিমসের রেজাল্ট আবার কবে, এইগুলো কথা লাভ নেই, কবে বেরোবে সেগুলো তো আমরা বলতে পারছি না, আমরা বড়জোর ডিসকাস করতে পারি কিভাবে আমরা পরীক্ষাটা অ্যাপ্রোচ করব, ঠিক আছে? অপশনাল সাবজেক্টে ইনফরমেশন দিন, কি ইনফরমেশন শুভঙ্কর গোষ্ঠী বুঝতে পারছি না, ঠিক আছে? প্রিপারেশনের যদি কথা হয় সেটা তো একটু আগে বলছিলামই, ঠিক আছে? আচ্ছা, প্রসেনজিৎ ডাব্লিউবিসিএস মেরিজির কথা বলেছে, আচ্ছা বেশ। এখানে আবার কেউ অ্যাডভার্টাইজ করতে শুরু করেছে, অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, এবার কথা হচ্ছে
যেটা আমাদের বক্তব্য সেটা হচ্ছে যে ফিরে আসি ওই স্ট্র্যাটেজির কথা বলছিলাম। মেইনের যে 4টে জিএস পেপার তার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি জিএস 1 রয়েছে 100 করে। হিস্ট্রিতে কিন্তু মোটামুটি 75 থেকে 80 তুলতে হবে এবং এটা পাওয়া যায়। এবং এই কোশ্চেনগুলো হিস্ট্রি এবং জিওগ্রাফির কোশ্চেন জেনারেলি জিওগ্রাফিতে মোটামুটি 60-65 এবং হিস্ট্রিতে 75 থেকে 80, ওই 140-এর রেঞ্জে ওখানে তুলতে হবে। এই 140-এর রেঞ্জটা তুলতে পারা যাবে, তার কারণ হচ্ছে এই হিস্ট্রি জিওগ্রাফির কোশ্চেন জেনারেলি বই থেকেই হয়, ঠিক আছে? মানে এমন না যে খুব দূর থেকে তোমাকে খুঁজতে হবে তা না। কিছু কিছু জিওগ্রাফির অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোশ্চেন থাকে, হয়তো একটু চিন্তা ভাবনা করতে হবে, সেই জন্য জিওগ্রাফিটাকে একটু কম ধরে রেখেছি, 60 থেকে 65 এরকম একটা ধরে রাখা আছে। আর হিস্ট্রির ক্ষেত্রে ধরে রাখা আছে 75 থেকে 80। এই 140 এই রেঞ্জটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হিস্ট্রি জিওগ্রাফির পেপারটার জন্য। তাহলে জিএস 1-এ আমরা যদি আমরা 140 স্কোর করতে পারি সেটা আমাদের পক্ষে খুব ভালো হবে। এবার জিএস 2 চলে এসো, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, সায়েন্স টেক। হ্যাঁ, এই জিনিসগুলো খুব বেশি মার্কস ওঠে না এই পেপারটাতে, ঠিক আছে? তার মানে এই নয় যে খুব কম মার্কস উঠবে। কারা মার্কস তুলতে পারে? যারা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চর্চা করে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পেপার পড়ে, নিউজ পেপার পড়ে, তার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চর্চা করে। এবং পড়লেই হবে না, নিউজ পেপার যখন আমি পড়ছি তখন যদি কোনো একটা জিনিস আমি বুঝতে না পারি, তাহলে সেটা রেলিভেন্ট আমি একটা জিনিসটা গুগলে সার্চ করে দেখে নিলাম, কোনো একটা বই রেফার করলাম, সায়েন্সের কোনো টপিক হতে পারে, জিওগ্রাফির কোনো টপিক হতে পারে। এইভাবে পড়তে হবে, জাস্ট পড়ে গেলে হবে না, বুঝে বুঝে জিনিসটাকে পড়তে হবে। নোট করার কোনো দরকার নেই, রেগুলার বেসিসে নিউজ পেপার পড়া, আর্টিকেল পড়া, এগুলো পড়তে থাকলে আস্তে আস্তে তার গ্রিপটা তৈরি হয়ে যাবে। তাছাড়া তো বিভিন্ন ম্যাগাজিন ট্যাগাজিন আছেই, সেখানে তো লাস্ট মোমেন্টে রিভিশন হবেই হবে। সুতরাং নিউজ পেপারটা যদি ভালো করে কেউ 1-1.5 ঘন্টা রেগুলার বেসিসে পড়তে পারে সময় করে আর কি, হ্যাঁ, তাহলে কিন্তু খুব উপকৃত হবে। তাহলে এই জিএস পেপারটার জন্য মোটামুটি আমরা 100 থেকে 120-র বেশি ধরা যাবে না, ঠিক আছে? 100 এবং 120, 120টা অনেকের পক্ষে টাফ হয়ে যায়। তো যাই হোক, তাহলে আমাদের দাঁড়ালো কত? জিএস 1 এবং জিএস 2-তে 140, আর এখানে 120 যদি তোলা যায় 260 কিন্তু আমাদের এখানে চলে এলো, 260। ঠিক আছে, এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, আমাদের কিন্তু 4টে পেপারে, মানে 6টা কম্পালসারির মধ্যে 2টো ল্যাঙ্গুয়েজ বাদ দিলাম, বাকি 4টে পেপারে কিন্তু খুব ভালো তুলতে হবে। টোটাল এই কম্পালসারি পেপারগুলোতে আমাদের কিন্তু মোটামুটি ধরে রাখো, যদি 700-750 সব মিলিয়ে আমরা তুলতে পারি, অপশনাল মিলিয়ে যেটা যদি ওই 900-র কাছাকাছি যায়, তাহলে কিন্তু 900-950-র কাছাকাছি, তাহলে খুব ভালো মার্কস চলে আসবে আস্তে আস্তে। তো যাই হোক, যেটা বলছিলাম, এবার এরপরে মানে এই পেপারগুলোতে 4টে পেপারে তো 550 তোলাই উচিত, ঠিক আছে? 550 তোলা উচিত 4টে পেপারে, জিএস 1, জিএস 2, আর হ্যাঁ বাকি দুটো পেপার যেটা আছে, পেপার 5, পেপার 6। তার মধ্যে জিএস 2টা বলে দিলাম, জিএস 2 আর জিএস 1 মিলে যদি 260 মতন তোলা যায়। এবার বাকি চলে আসছে পেপার 5, যেটা হচ্ছে ইকোনমি অ্যান্ড পলিটি। ইকোনমি অফ পলিটিক কিন্তু খুব আবার স্কোরিং পেপার, কিন্তু অনেকের ক্ষেত্রে পলিটিটা একটু বেশি স্কোরিং হয়ে যায়, মোটামুটি 75-80 তোলা যায়। আর ইকোনমির ক্ষেত্রে অতটা হয়তো তোলা যায় না, আবার সেই জিএস 1-এর মতন, হিস্ট্রি জিওগ্রাফির মতন 80 আর 60 যদি ধরি 140, অর্থাৎ 260 আর 140, 3টে পেপারে ডিসকাশন করলাম। 3টে পেপারে কিন্তু আমাদের মোটামুটি 400 রেঞ্জে চলে এলো। আর বাকি লাস্ট পেপারটা ম্যাথস রিজনিং, এই ম্যাথস রিজনিং এ কিন্তু 150 প্লাস 160, ঠিক আছে, এই রেঞ্জে রাখতে হবে, 150 থেকে 60-এর মধ্যে। তাহলেই দেখবে এই 4টে পেপার মিলে কিন্তু তোমার 550 চলে আসছে। তাহলে এই 4টে পেপারে তুমি যদি 550 তুলে ফেলতে পারো, আর যে ল্যাঙ্গুয়েজ পেপার দুটোতে 200, অর্থাৎ 750 এখান থেকে চলে এলো। আর বাকি চলে আসছে অপশনাল পেপার। এবার অপশনাল পেপারে মোটামুটি 60%-এর রেঞ্জে রাখলে 400-র মধ্যে 60% মানে 240, সুতরাং 750 240 হচ্ছে 990, নিয়ার অ্যাবাউট। 990 না পাও, আরো 10-15-20 নম্বর কম পাও, 950, ঠিক আছে, 40 নম্বর কম পাও, 950, 950 কিন্তু মোটামুটি ভালো স্কোর। সুতরাং এইটা মাথায় রেখে চলতে হবে, ঠিক আছে? সুতরাং এইভাবে যদি চিন্তা ভাবনা করে নাও, অযথা যদি চিন্তা করো যে তোমাকে না হিস্ট্রিতে বা সায়েন্সের পেপারটা আমার খুব একটা ভালো নয়, সুতরাং সায়েন্সে আমি 200-তে 200 পাবো কি করে? 200-তে 200 পেতে হবে না, 200-র জায়গায় তুমি 120 পাও না, তাতে কি আছে? সেইভাবে নিজেকে প্রিপারেশন করো। এবার একটু কোশ্চেন অ্যান্সার গুলো দিয়ে দিই, বেশ কিছু কোশ্চেন জমে গেল এখানে। সেটা হচ্ছে বাংলা কিভাবে, জেমস জনার্দন বলছে বাংলা কিভাবে পড়বো, একটু আগে আলোচনা করে নিয়েছি। বাংলা পড়তে গেলে আমাদের লেখা প্র্যাকটিস করতে হবে। পড়া বলতে তো ল্যাঙ্গুয়েজ পেপারের জন্য, এটা এটা কিন্তু মাথায় রাখবে। এখানে যেটা আছে সেটা ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা, বাংলা লিটারেচার, চর্যাপদ, এগুলো কিন্তু নেই। সুতরাং ল্যাঙ্গুয়েজ পেপারে রেগুলার বেসিসে পড়া মানে লেখা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তবে একটা জিনিস বলে রাখি, এই জাস্ট লেখা শুরু করার আগে
কিছু যদি ভালো ভালো বই, প্রবন্ধ এগুলো পড়ে নেওয়া যায়, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথের গল্প পড়তে বলছি না, রবীন্দ্রনাথের পদ্য, কবিতা, উপন্যাস পড়ার কথা না, প্রবন্ধ, ঠিক আছে, নারী সমাজ, শিক্ষা, অমুক তমুক, এগুলো নিয়ে বিভিন্ন নামি দামি মনীষীর প্রচুর প্রবন্ধ রয়েছে, সেগুলো পড়ে নেওয়া দরকার। আর একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে বড় বড় পেপারগুলোতে, আনন্দবাজার বা এগুলো পেপারগুলোতে শব্দছক করা যেতে পারে। এই শব্দছকগুলো মোটামুটি ৩-৪ মাস করলেই কমন চলে আসে। কমন বলতে একই জিনিস রিপিট করে। সুতরাং ওই ৩-৪ মাস যদি কেউ পড়তে পারে, ওই শব্দছকগুলো একটা ভোকাবুলারি সেট কিন্তু তার তৈরি হয়ে যাবে। ঠিক আছে? সুতরাং এই ভাবে জিনিসটাকে করা যেতে পারে। হ্যাঁ, আর অপশনাল, শুভঙ্কর ঘোষ জানতে চাইছে অপশনাল পেপারের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার কি নেব। সেটা অপশনাল চুজ করার জন্য তো বিভিন্ন ভাবে চুজ করতে হয়, অনেক কটা ক্রাইটেরিয়া আছে। অনেক ছেলে মেয়ে ফোন করে যে আমার অপশনাল অমুক, আমি নোট পাচ্ছি না, আমি গাইডেন্স পাচ্ছি না। এই জিনিসটা ঠিক উল্টো। মানে আগে দেখে নিতে হবে কোনটার গাইডেন্স পাওয়া যাবে, কোনটার নোট পাওয়া যাবে, কোনটাতে মার্কস পাওয়া যাবে, কোনটাতে এখন ট্রেন্ড চলছে, সেসব দেখে অপশনাল চুজ করা দরকার। অনেক ছেলেমেয়েরা না জেনে আগে অপশনাল চুজ করে তারপর দৌড়ে বেড়াচ্ছে যে কিভাবে তার নোট পাবে। ঠিক আছে, ব্যাপারটা তা নয়। একটা অপশনাল যদি খুব ভালো হয়, শুনতে খুব ভালো লাগছে, কেউ একজন বলেছে, কোনো বন্ধু, কোনো সিনিয়র বলেছে, অথচ তার নোটস পাওয়া যাচ্ছে না, সে অপশনাল নিয়ে তো বিপদে পড়া ছাড়া কিছু উপায় নেই আর কি, পরবর্তীকালে সে বিপদেই পড়বে আর কি। বেশ, এরপর চলে আসি, আরেকটি কোশ্চেন করেছে অতনু চ্যাটার্জি, সেটা হচ্ছে অপশনাল পল সায়েন্স কিভাবে এগোবো, একটু গাইড করলে পারবেন। আচ্ছা, অপশনাল পল সায়েন্সের ক্ষেত্রে বলি, তো প্রত্যেকটা সাবজেক্টেরই জেনারেলি অপশনালগুলো দেখা যায় এই আর্টসের সাবজেক্টগুলোতে। একটাতে আছে হচ্ছে ফার্স্ট পেপারে জেনারেলি থিওরি থাকে, সেকেন্ড পেপারে একটু অ্যাপ্লিকেশন বেস থাকে। আর পল সায়েন্সের ক্ষেত্রে এটা একটা ডিনামিক সাবজেক্ট। পল সায়েন্সটা কিন্তু মোটামুটি রেগুলার বেসিসে প্রিপারেশন নিতে হবে। কিছু কিছু স্ট্যাটিক সাবজেক্ট আছে, যেমন হিস্ট্রি, জেনারেলি খুব একটা চেঞ্জ হয় না। কেউ যদি তার সারা জীবনে ৩-৪ বার WBCS পরীক্ষা দেয়, ওই প্রথম জীবনে যা হিস্ট্রি পড়েছিল সেই হিস্ট্রিটাই রিভিশন করতে করতে সে চলতে থাকবে। ঠিক আছে, কিন্তু অনেকের ক্ষেত্রে হয় কি, যে ধরুন এই ডিনামিক সাবজেক্ট যে নিয়েছে, নো ডাউট স্কোরিং সাবজেক্ট, সেটা নিয়ে অসুবিধা নেই। ডাইনামিক সাবজেক্টের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে নিজেকে সবসময় আপডেট করতে করতে যেতে হবে। মানে গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটাও যদি ইনকর্পোরেট করে দেওয়া যায় পরীক্ষাতে, তাহলে পরীক্ষক খুব প্লিজড হবেন, এটা একটা ভ্যালু অ্যাড করে যাবে। ঠিক আছে, সুতরাং এটা খুব উপকারে লাগবে আর কি। যেদিন পরীক্ষা হচ্ছে সেদিন সকালেও নিউজ পেপারটা পড়ে যেতে হবে যে কি কি ঘটনা ঘটেছে, এবং সেটাও সিলেবাসে, ধরুন ভারত ইন্ডিয়া চায়না রিলেশন, তো গতকালকের ঘটনাটাও তো সেটারই পার্ট। হ্যাঁ, মানে এমন তো কোশ্চেন দেবে না যে আজ থেকে 1 মাস আগে অব্দি ইন্ডিয়া চায়না রিলেশন কি ছিল সেটা বলুন, বা আজ থেকে 2 বছর আগে অব্দি কিছু, জেনারেলি চট করে দেয় না। ঠিক আছে, যদি লাইভ কোনো রিলেশন দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে লাস্ট নিউজ পেপার, আগের দিনের নিউজ পেপারটাও কিন্তু পড়ে নেওয়া উচিত আর কি। মানে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে আর কি। বেশ, আচ্ছা, এরপর চলে আসি অতনু চ্যাটার্জির পর শুভ পাল। হ্যাঁ, সে জিজ্ঞেস করছে সাইকোলজি অপশনালে কেমন মার্কস পাওয়া যায়। সাইকোলজি অপশনাল খুব স্কোরিং অপশনাল। ঠিক আছে, স্কোরিং মানেটা কি? স্কোরিং মানে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে কম সময়ে বেশি স্কোর করা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্কোরিং, করে বেশি স্কোর করা। সাইকোলজির সুবিধাটা হচ্ছে এটা একটা ছোট সিলেবাস, মানে সাইকোলজি সাবজেক্টটাই ইনফ্যাক্ট নতুন, মানে 1950-এর রেঞ্জ থেকে এই সাবজেক্টটা নিয়ে গবেষণা শুরু হয়েছে আমেরিকা বা ইত্যাদি জায়গায়, পরবর্তীকালে ভারতে এসেছে। ঠিক আছে, সুতরাং এই 50-70 বছরের যা ডেভেলপমেন্ট হয়েছে সেটা করা যায়। এবং এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, মানুষের জীবনের সাথে অনেক কোয়েশ্চেন থাকে যেগুলো জীবনের সাথে রিলেটেড, সুতরাং সেই কোয়েশ্চেনগুলো সহজে উত্তর দেওয়া যায়। এবং অপশনালের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, অরিজিনাল রাইটিং এর উপর স্কোর বেশি ওঠে। অরিজিনাল রাইটিং মানে হচ্ছে কি, ধরো কোনো একটা কোয়েশ্চেন দিল, যেমন জয়েন্ট ফ্যামিলি সিস্টেমের সুবিধা অসুবিধাগুলো লিখুন। এখন সেখানে কি হয়েছে, সেই জায়গাটাতে কেউ যদি বই পড়ে যায় সেটাও আছে, সঙ্গে তার নিজের এক্সপিরিয়েন্স দিয়েও লিখতে পারে। এবার অরিজিনাল রাইটিং হলে সেখানে স্কোরটা বেশি হয়, কিছু কিছু সাবজেক্টে সেই স্কোপটা কম, যেমন হিস্ট্রি বা ইত্যাদি। আপনি তো ঐতিহাসিক নন বা ইতিহাসবিদ নন, সেক্ষেত্রে অরিজিনাল রাইটিং এর স্কোপ নেই, আপনাকে বলতে হবে অমুক ঐতিহাসিক এই বলেছে। সুতরাং সেইভাবেই বেরোতে হবে। অরিজিনাল রাইটিং এর স্কোপ একটু কম, তবুও যারা পারবে নিশ্চয়ই লিখবে। ঠিক আছে, এই জায়গাটা, সুতরাং সাইকোলজি খুব স্কোরিং সাবজেক্ট। এবং এই সাবজেক্টগুলোতে কি হয়, 10 বছরের কোশ্চেন আনসার মোটামুটি কেউ যদি ভালো করে লিখে প্র্যাকটিস করে যায়, তো 60% কিন্তু পাওয়ার যোগ্য, হ্যাঁ, বা পেয়ে যায় আর কি। হ্যাঁ, সুতরাং খুব ভালো। আচ্ছা, আকাশ মন্ডল জিজ্ঞেস করেছে যে পাস কোর্সের স্টুডেন্টরা কি WBCS দিতে পারে? যে কোনো গ্র্যাজুয়েট হলেই হবে, পাস কোর্স তো কোনো ব্যাপারই না। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, ইউজিসি রেকগনাইজ জায়গা থেকে হতে হবে।
হ্যাঁ, অগ্নিদীপা দিয়া নাহা জিজ্ঞেস করেছে জিওগ্রাফি অপশনালের মার্কস কেমন ওঠে, কিভাবে প্রিপারেশন নেব। জিওগ্রাফি অপশনাল খুব স্কোরিং অপশনাল, ঠিক আছে। জিওগ্রাফির অপশনালটা আগে তো একরকম ছিল, রিসেন্টলি 2014 সালের পর থেকে যে প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে গেছে, ওয়ার্ল্ড জিওগ্রাফি তো আগেই আউট হয়ে গেছে, এখন ইন্ডিয়া আর ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ফিজিক্যাল জিওগ্রাফি থাকে, ইন্ডিয়ান জিওগ্রাফি থাকে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থাকে। ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে ভালো মার্কস পাওয়া যায়, ফিজিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে মার্কস পাওয়া যায়, কিন্তু পেপার 2 পার্ট বি অর্থাৎ দ্বিতীয় পেপারে পার্ট বি সেকশনটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর বইপত্র একটু কম পাওয়া যেত। আমরা একটা বই পাবলিশ করেছি ডাব্লিউবিসিএস মেডিজি থেকে, একটা বই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে, যে বইটা ভালো। এছাড়াও বই ওয়েস্ট বেঙ্গলের উপর খুবই কম, সোর্স বলতে বিভিন্ন গভর্নমেন্ট পাবলিকেশন বা এগুলো থেকেই সোর্স করতে হবে, পড়ে প্র্যাকটিস করতে হবে। এবং ওই পেপারটার ওই পার্টটাতে মানে পার্ট বিতে মার্কসটা তোলা একটু টাফ, কারণ কি কোশ্চেন করবে বলা মুশকিল। কোনো একটা জেলা বেসিসে কোশ্চেন করে দিলে, ধরুন বলে দিল বর্ধমান বা বীরভূম অঞ্চলের রাঢ় অঞ্চলের মাটি ইত্যাদি সম্বন্ধে লিখুন, আপনি হয়তো মানে জিওগ্রাফিটা পুরোটাই পড়ে গেছেন, কিন্তু পার্টিকুলার ওই জেলা সম্বন্ধে অত লেখা যাবে না, হয়তো 20 লাইন 10 লাইন লেখা যাবে, আর লেখা যাবে না। সেই জায়গাটা একটু পড়াশোনা করার দরকার আছে, ঠিক আছে। আদারওয়াইজ জিওগ্রাফি ইজ ভেরি স্কোরিং সাবজেক্ট। কিন্তু জিওগ্রাফির একটা জিনিস সুবিধা অসুবিধা বলুন যাই বলুন, সেটা হচ্ছে যে বেশি ছোট করে করা যাবে, মানে জিওগ্রাফি সাবজেক্টটাকে ছোট করা যায় না, ঠিক আছে। ধর একটা ছোট কোশ্চেন পড়ে গেছো হচ্ছে কোন একটা ভালো টপিক পড়ে গেছো ইন্ডিয়ান মনসুন, এবার ইন্ডিয়ান মনসুনের জন্য 40 নম্বরের কোশ্চেন পড়ে গেছো, ওখানে চলে এসে 8 নম্বরের কোশ্চেন। এবার ইন্ডিয়ান মনসুনে এত থিওরি এত কিছু লেখার আছে, সেখানে 8 নম্বর মানে ওইটুকুনে ছোট করে লেখাটা খুব টাফ হয়ে যায়। কিন্তু ছোট করে লেখা মানে কি, ইনফরমেশন বাদ, 10 লাইনের জায়গায় 5 লাইন লেখা মানে 5টা লাইনই ইনফরমেশন ছিল, সেগুলো বাদ। জিওগ্রাফি মানে পুরোটাই ইনফরমেশন, সেখানে এক্সপ্লেনেশন খুব কমই আছে। সেই জায়গাটা একটু মাথায় রেখে ব্রিফলি আনসার রাইটিংটা প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিছু নয়, ঠিক আছে। সুমন সরকার বলছে পলিটিক্যাল সায়েন্স অপশনালটা কিভাবে পড়বো, রেডি করবো, একটু আগে বলছিলাম, ঠিক আছে। তো ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে পল সায়েন্সটা কিন্তু খুবই স্কোরিং, আগে আমরা ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে। স্বর্ণেন্দু মন্ডল বেঙ্গলি অপশনাল কেমন নাম্বার ওঠে? নাম্বার সবকটাতেই ভালো ওঠে, কেউ যদি ভালো প্রিপারেশন নিয়ে ভালো লেখে তাহলে নাম্বার তো উঠবেই। এমন কোনো সাবজেক্ট পিএসসি বলে দেননি যে ভাই এই সাবজেক্টগুলো নিলে মার্কস কম ওঠে। ঠিক, এবার বাংলা নিয়ে অনেকে কি করেন, যার কোনো ল্যাঙ্গুয়েজের কোনো ইনক্লিনেশন নেই, ল্যাঙ্গুয়েজ কেমন পড়তে হয় বা তার কোনো ভাব ভঙ্গি ব্যাপারটা অতটা পরিচিত নন, শুনেছে বাংলা নিয়ে এলে মার্কস ভালো ওঠে, বাংলা নিয়ে নিয়েছে, এবার সে লেখাটার পক্ষে ভীষণ প্রবলেম হয়ে যায়। কিন্তু যার বাংলা নিয়ে চর্চা করা আছে, যে বাংলা ভালোবাসে, বাংলাটা ভালো করে বোঝে, ঠিক আছে, কারণ বাংলা সিলেবাসটা একটু মানে ভাস্ট, ঠিক আছে, মানে আধুনিক গদ্য পদ্য কবিতা অনেক কিছু এর মধ্যে ইনভলভ আছে। সুতরাং ভালো করে পড়তে, বাংলা সাহিত্যের ইতিহাস প্রচুর পড়ার ব্যাপার আছে, চর্যাপদ ইত্যাদি এগুলো নিয়ে চর্চা করার ব্যাপার আছে। সুতরাং সেইটা যদি কেউ মানে তথাগতভাবে মানে বিএ এমএ করে থাকে তাদের পক্ষে তো খুবই ভালো, কিন্তু নর্মাল ছেলে মেয়েদের পক্ষে নিয়ে একটু ভালো করে খাটাখাটনি করতে হবে, তবে গিয়ে মার্কসটা একটা ভালো জায়গায় উঠবে। তবে সাহিত্য তো, সাহিত্যের একটা আলাদা একটা এক্সপার্টাইজ থাকতে হবে, তবে তার লেখার একটা ধরন ভালো রাখতে হবে, ইত্যাদি জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, বেশি একটু খাটাখাটনি করার ব্যাপার রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফির কোন বই সুটেবল? বই নিয়ে আলোচনা করে খুব বিশেষ লাভ হবে না, কারণ হাজারো আছে, ঠিক আছে, কেউ এই বই থেকে পড়ে পাস করেছে, কেউ ওই বই থেকে পাস করেছে, সুতরাং বইটা খুব ম্যাটার নয়, একটা স্ট্যান্ডার্ড বই হলেই চলবে, ঠিক আছে। হিস্ট্রি জিওগ্রাফির বেসিক যে বইগুলো, প্রথমে 9-10 বই, তারপর 11-12 বই এনসিইআরটি পড়তে পারে, তারপর আস্তে আস্তে আরো উপরের দিকে বিভিন্ন বই পড়া যেতে পারে, ঠিক। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, যেটা আমরা এর আগেও বিভিন্ন সময় বলি, সেটা হচ্ছে, দেখো হিস্ট্রির যে বইগুলো পড়ার কথা আমরা বলছি বা পড়তে বলি, সেইগুলো কিন্তু হিস্ট্রির মানে পার্টিকুলার কোনো একজন ইতিহাসবিদের বই নিয়ে পড়ালে বোধহয় একটু চেঞ্জ করা আছে। ধরো কেউ একজন শুরু করে নিলেন যে ব্যাসামের বই নিয়ে শুরু করলেন, ঠিক আছে, বিপানচন্দ্র বই নিয়ে শুরু করলেন, এনারা হচ্ছেন ইতিহাসবিদ, সুতরাং এনারা ইতিহাসকে তার মতন করে বুঝে সেরম ভাবে লিখে গেছেন।
সুতরাং সেই এক পেশে হয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমাদের একটা রেডিমেড খিচুড়ি লাগবে আর কি, যেখানে বিভিন্ন ইতিহাসবিদের মত নিয়ে একটা জিনিস, যেমন জীবন মুখার্জির ইতিহাস বইটা খুব ভালো বই, ঠিক আছে, কেন, কারণ এটা কিন্তু উনি ইতিহাসবিদ হিসাবে লেখেননি, মানে বিভিন্ন জিনিসকে নিয়ে কম্পাইল করে একটা দাঁড় করিয়ে দিয়েছে, যেটা খুবই বিশেষের জন্য ইম্পর্টেন্ট। এরপর করতে করতে যখন সে আরো ইমপ্রুভ করবে, তারপর সে পড়ুক না, সে কৃষ্ণা রেড্ডি আছে, অগ্নিহোত্রী আছে, আরো বড় বড় বই আছে, ব্যাসাম পড়তে থাকবে, আস্তে আস্তে ইতিহাসবিদদের নিয়ে আলোচনা করতে থাকবে। কিন্তু আলটিমেটলি বিভিন্ন সাবজেক্ট পড়ার আছে, এত পড়ার সময় নেই, ভিডিও হয়ে যাওয়ার পর তখন যদি সময় থাকে সেই সময় পড়ে নেওয়া উচিত আর কি। ঠিক আছে। সুমন বিশ্বাস জিজ্ঞেস করেছে কমার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি নিতে চাই 2021 সালের জন্য, খুব ভালো কথা। কমার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি একবার কোশ্চেন পেপারগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, ওগুলো ডাউনলোড করে একবার দেখে নিতে হবে যে পারা যাচ্ছে কিনা। কোশ্চেন পেপারগুলো যদি পারা যায় তবেই নেওয়া উচিত। তবে জেনারেলি বেশ কিছু সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকে যারা এই সাবজেক্টগুলো নিয়ে থাকেন, সুতরাং তাদের সাথে কম্পিটিশন হবে, একটু বুঝে শুনে মার্কস যেন মোটামুটি 60% আসে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওখানে গিয়ে গুলিয়ে ফেললে হবে না আর কি। বর্ষা মুখার্জি জিজ্ঞেস করেছে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কোন ম্যাগাজিন ফলো করা ভালো ফর ডাব্লিউবিসিএস। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য সবসময় নিউজ পেপার পড়তে হবে, নিউজ পেপার ছাড়া ম্যাগাজিন ওই মাসের শেষে একবার নিয়ে সারা বছরের মানে সারা মাসেরটা কি ঘটলো একবার দেখে নিলে ওইভাবে পড়ে হয় না। কারণ এই যে নিউজ পেপারটা পড়ছো, নিউজ পেপারটা পড়তে পড়তে আস্তে আস্তে তোমার একটা ওপিনিয়ন ফরমেশন হবে, বিভিন্ন নিউজ পেপার পড়ছো, বিভিন্ন ক্লিপিংস দেখছো, এই করতে করতে কি হচ্ছে, রেগুলার বেসিসে একটা জিনিস রিভিশনও হয়ে যাবে। আর নিউজ পেপার মানে কি, কাল ঘটনাগুলো তার এটা আপডেট, কালকে কোভিড নিয়ে যতটা আমরা ডিসকাশন করেছি, এখন তার জাস্ট আপডেটটা আজকের দিনে যা হয়েছে সেটা। সুতরাং একই জিনিস বারবার পড়তে 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 কোনো লেখারও দরকার নেই, কিছু দরকার নেই, আপনি আপনি মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, পরীক্ষার আগে একটু স্পেশাল রিভিশন দরকার আছে, এবং এটা কি তৈরি করে, এটা একটা একটা তোমার অপিনিয়ন ফরমেশন তৈরি করে। কারণ আলটিমেটলি ইন্টারভিউতে গিয়ে তো তখন তো র কোশ্চেন জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করলেও তার সঙ্গে তোমার মতবাদ জিজ্ঞেস করবে, যে এই জিনিসটা ভারতে যে কোভিড-19 নিয়ে যে ফাইটটা চলছে, এটাকে আরো কি কি করলে আরো ভালো হতে পারে বলুন। তখন তো নিজেকে ওপিনিয়ন তৈরি করতে হবে, তোমার একটা চিন্তা ভাবনা রাখতে হবে। সুতরাং সেই চিন্তা ভাবনাটা কিন্তু এক্সকিউজ মি, সেই শেষ সময় আসে না, সেটা কিন্তু আগে থেকে নিজেকে তৈরি রাখতে হবে আর কি। আচ্ছা, অজয় মল্লিক বলছে ম্যাথস অপশনাল নেওয়া কেমন হবে, নোটস পাওয়া যায়। দেখো, ম্যাথস বা এইসব অপশনাল কারা নেয়, যাদের ব্যাকগ্রাউন্ডে ম্যাথস আছে, নিশ্চয়ই তোমার ব্যাকগ্রাউন্ডে ম্যাথস আছে, সুতরাং নোটের কি দরকার আছে, তুমি তো 3 বছর ধরে 4 বছর ধরে ম্যাথস পড়েইছো, সেই ম্যাথস সেই নোট থেকেই তুমি করতে পারবে, এর জন্য আলাদা নোট পেতে হবে না। যে এলপিবির প্রবলেমটা আসছে, সেই এলপিবিটা ডাব্লিউবিসিএস এর কোশ্চেনও যা উত্তর হবে, তোমার গ্রাজুয়েশনের কোশ্চেনও তা উত্তর হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে ম্যাথসের কিন্তু অনেক ডেরিভেশন আছে, সেটা কিন্তু পরীক্ষা যখন দিতে যাবে তার আগের দিন যখন রিভিশন করার সময় পাবে না, তখন যদি মনটা চঞ্চল হয়ে যায় যে ভাই ম্যাথস তো আমি রিভিশন করতে পারলাম না, অনেকের হয় যে আন্ডারলাইন করা থাকতে হবে, আন্ডারলাইন করা না থাকলে তার নাকি পড়া হয়নি। হ্যাঁ, সে পড়ুক বা না পড়ুক, অথবা মানে রিভিশন না করতে পারলে তার হবে না। রিভিশন কিন্তু করার সময় চট করে পাবে না, ওই সময়ের মধ্যে অত ডেরিভেশন মানে রিভিশন করা এবং করতে পারবে না ধরে নিয়েই চলো, এবং তাতে যদি তুমি ম্যাথসটা খুব ভালো করতে পারো খুবই ভালো, আদারওয়াইজ ম্যাথসটা ছেড়ে অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে। আর একটু আগে যেটা বলছিলাম, কোশ্চেন গুলো ভেঙে ভেঙে হয়, 40 মার্কসের কোশ্চেনকে ধরো ভেঙে ভেঙে করলো 12 + 8 + 20, এবার দেখা যাবে কোনোটাতে 8 পাচ্ছ না, কোনোটাতে 12 পাচ্ছ না, কোনোটা 20টাতে শুরু করে আর ডেরিভেশনটা নামাতে পারছো না। সুতরাং আলটিমেটলি গিয়ে তোমার ওই স্টেপ মার্কিং কিছু কিছু থাকে ঠিকই, কিন্তু খুব বেশি স্কোরিং হবে না। যদি তোমার গ্রিপ থাকে খুব ভালো, যদি তুমি ভালো করে প্রিপারেশন নিয়ে থাকো, স্ট্রেন্থ থাকে খুব ভালো, আদারওয়াইজ একটা সেফ অপশনাল নিতে হবে। তবে এক্ষেত্রে বলে রাখি, আগে যেমন দুটো অপশনাল ছিল 14 সালের আগে, তখন কি করতো ছেলেমেয়েরা, দুটো করে অপশনালের মধ্যে একটা খুব স্ট্রং অপশনাল রাখতো, আর একটা হচ্ছে ওই ক্রিজে টিকে থাকার মতন একটা মোটামুটি অপশনাল নিত, একটাতে 60% পেলে একটাতে 50% পেতো, কিন্তু এখন কিন্তু একটাই অপশনাল। সুতরাং ওই একটা অপশনালই তাই কিন্তু ভালো করে স্কোর করতে হবে, সেখানে কিন্তু ওই কম করে রাখা বা 200 পাওয়া এইগুলো করে লাভ নেই, একটু বেশি মার্কস স্কোর করতে হবে। আর তোমরা একটা জিনিস মাথায় রাখো, যে অনেকে ভাবে যে ঠিক আছে আমার অপশনালটা তো ভালো হলো না, আমি ওই পেপারে তুলে নেবো, আবার কেউ ভাবলো আমার এটা তো ভালো হলো না, আমি ওই পেপারে তুলে নেবো, সবাই তাই ভাবছে, ঠিক আছে। সুতরাং তুমি যদি ভেবে থাকো যে ওই পেপারে তুলবে, আরেকজনে কিন্তু সেই ওই পেপারে তোলার চেষ্টাই করছে, কারণ কোনো পেপারকে তুমি বাজে রাখতে পারবে না, তুমি একটা পেপারকে তুমি যত ভালো করতে পারো খুবই ভালো কথা, কিন্তু কোনো একটা পেপারকে তুমি বাজে বা নেগলেক্টেড ফিল রেখে দিয়ে বা কোনোটা আনটাচ, সেটা তো তোমাকে ভালো করতে হবে, আর যেটা ভালো সেটা তো আরো ভালো করতে হবে, ঠিক আছে। মানে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে ওই স্ট্র্যাটেজি নিয়ে চলবে না, যে আমার অঙ্কটা খারাপ বা আমার সায়েন্সটা খারাপ, ঠিক আছে আমি অন্য পেপারে তুলবো,
কোনো ব্যাপারে কতটা তুমি মেকআপ করবে, একটা সার্টেন পার্সেন্টেজ মেকআপ করা যায়, কারণ বোঝাই যাচ্ছে সায়েন্স বা ম্যাথসের ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা যারা নয় তারা একটু এদিকে উইক থাকবেই, তাকে হিস্ট্রি জিওগ্রাফিতে একটু তুলতে হবে, কিন্তু কতটা মেকআপ করবে, সায়েন্স কত খারাপ হতে পারে, বা ম্যাথস ম্যাথস যদি তুমি 200-র মধ্যে 100 পাও, বাকি 50-60 তুমি কোত্থেকে তুলবে ম্যাথস রিজনিং এর পেপারে, 50-60 যদি এখানে কমে যায় ওই হিস্ট্রি জিওগ্রাফি থেকে 50-60 উঠবে না। সুতরাং ওগুলোকেও ভালো করতে হবে, আর যেটা ভালো সেটা আরো ভালো করতে হবে। ঠিক আছে, ম্যাথস কোন সময় হবে সাগর জিজ্ঞেস করেছে, লাভ নেই এই বিষয়ে। সাইকোলজি আর জিওগ্রাফি অপশনের মধ্যে কনফিউজড, কোনটা নিলে ভালো হয় সেটা তোমাকেই ডিসিশন নিতে হবে। প্রিভিয়াস এর কোশ্চেন পেপার ডাউনলোড করো, ঠিক আছে, ডাউনলোড করে দেখো তুমি এই পরিস্থিতিতে আজকের দিনে কতগুলো কোশ্চেন আনসার লিখতে পারছো, কতটা কমফোর্টেবল, স্টাডি মেটেরিয়াল পাওয়া যায় কিনা, এবং তোমার ল্যাঙ্গুয়েজে বাংলায় বা সেই যদি ইংলিশে যে ল্যাঙ্গুয়েজে সেই ল্যাঙ্গুয়েজে স্টাডি মেটেরিয়াল আছে কিনা, মক টেস্ট দিতে পারবে কিনা ইত্যাদি দেখে। আচ্ছা, সৌরভ ব্যানার্জি জিজ্ঞেস করছে যে স্যার ডাব্লিউবিসিএস এর কি সব সাবজেক্ট ডেসক্রিপটিভ হয়ে যাবে? এটা তো আবার সেই স্পেকুলেশনের জায়গায় চলে এলো। হ্যাঁ, এটা কি হবে না হবে এটা বলা খুব মুশকিল। শোনো, নিজের ফোকাসটা হারানো চলবে না, কোথায় কি হবে না হবে কবে হবে স্পেকুলেশন করে কোনো লাভ নেই। তুমি আজকের পরিস্থিতি বিচার করে প্রিপারেশন ধরো হবে না তো তোমার কি যায় আসবে, এই বছরের পরীক্ষার জন্য তো তোমাকে করতেই হবে নর্মাল নিয়মে। যে কবে কি হবে না হবে তা দিয়ে আমাদের সে হয়তো 2020 সাল 2030 সালে একটা হতে পারে, আমি কথার কথা বলছি, সেই নিয়ে লাফালাফি করে কোনো লাভ নেই, বর্তমানের উপর ফোকাস করে লড়াইটা চালিয়ে যেতে হবে, তোমাদের থেকে অন্যদের থেকে ভালো করা যায় আর কি। সুচিস্মিতা ভালো আছি। আচ্ছা, অভিজিৎ সাহা স্যার হোয়াট অ্যাবাউট ফিজিওলজি অপশনাল? ফিজিওলজি অপশনালটা যার ব্যাকগ্রাউন্ডে আছে সে নেওয়াটাই ভালো, কারণ অনেকে ফিজিওলজি নেয়, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারদেরও নিতে দেখেছি, নর্মাল ছেলেমেয়েরাও নেয়, কিন্তু যার ব্যাকগ্রাউন্ড আছে এই সাবজেক্টগুলো তাদেরই নেওয়াটা ভালো। নতুন করে, হ্যাঁ দেখো, ভালো লাগা সাবজেক্ট এক ধরনের, ধরো তোমার জীবনে কোনো একটা আকাঙ্ক্ষা কোনো এক সময় ছিল যে আমি সাইকোলজি সাবজেক্টটা পড়বো বা আমি অমুক সাবজেক্টটা পড়বো, সেই কারণে তুমি ডাব্লিউবিসিএস এসে তোমার সেই জীবনের চাওয়া পাওয়াটা চরিতার্থ করতে চলে এলে, তা হবে না। ডাব্লিউবিসিএস পরীক্ষায় একটা প্রপার তার স্ট্র্যাটেজি থাকবে, প্রপার একটা গেম প্ল্যান থাকবে, সেইভাবে তোমাকে এগিয়ে আসতে হবে, ঠিক আছে। সুতরাং তোমার নিজের মতন করে তোমার জীবনে যত অপূর্ণ ইচ্ছা এই ডাব্লিউবিসিএস এর মাধ্যমে পূর্ণ করবে, তাহলে ডাব্লিউবিসিএসটা অপূর্ণ থেকে যাবে, শেষে দেখা যাবে আর কি। ঠিক আছে, বর্ষা প্রিলিমস আর মেন্স এর মধ্যে কতটা গ্যাপ থাকে? জেনারেলি 5-6 মাস থাকে, কোভিড-19 বা না থাকলে, ঠিক আছে, 5-6 মাসের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখো, প্রিলিমিনারি রেজাল্ট মোটামুটি মাস 3-4 মধ্যে জেনারেলি বেরিয়ে যায়, এবং তার 1.5-2 মাসের মধ্যেই মেন পরীক্ষা থাকে, সুতরাং প্রিলিমিনারির পরে আর মেনের জন্য প্রিপারেশন করার টাইম থাকবে না। সুতরাং প্রিলিমিনারির পরে তোমাকে ওই 3 মাস দেখতে দেখতে কেটে যাবে, সবসময় ধরপড় করবে বুকটা, হবে কি হবে না। তুমি যদি 105 পাও তাতেও মনে হবে হবে কি হবে না, কাট অফের বেশি যাবে না তো, আবার যে 120 পেয়েছে তারও মনে হবে আচ্ছা কাট যাবে না তো, যে 130 পাচ্ছে তারও মনে হবে যে এবার তো ভালোই কোশ্চেন হয়েছে দেখেছি, 132 কাট অফ যাবে না তো। সুতরাং এই নিয়ে 2-3 মাস চলতেই থাকবে। এই সময় এগুলো নিয়ে মাথা না ঘামিয়ে প্রিপারেশনটা নিয়ে নেওয়া ভালো, এবং সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে প্রিলিমিনারির আগেই কিন্তু 70-80% সিলেবাসটা শেষ করা দরকার, ঠিক আছে। প্রিলিমিনারির পরে ওগুলো রিভিশন হবে, মক টেস্ট দেওয়া হবে, সঙ্গে অপশনালটা আগে বুঝে রাখলে পরবর্তীকালে অপশনালটা নিয়ে ভালো করে চর্চা করে প্রিপারেশন নিয়ে রেডি করে ফেলতে হবে আর কি। অভিজিৎ দাস লিখছে প্রণাম নেবেন, ঠিক আছে। শুভঙ্কর কেমিস্ট্রি অপশনালের ব্যাপারে কাইন্ডলি কিছু বলুন। কেমিস্ট্রি অপশনালের ব্যাপারে আমার খুব একটা জানা নেই, তবে এটুকুন বলতে পারি যে এই ধরনের সাবজেক্ট, এই যে ফিজিক্স কেমিস্ট্রি এই ধরনের সাবজেক্ট যদি নিতে হয়, নিজের ব্যাকগ্রাউন্ড যদি খুব ভালো থাকে, এবং যারা গেট দিচ্ছে সেই গেট এক্সামটা যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো খুব কার্যকরী হয়, এবং তারা খুব চর্চার মধ্যে থাকে, হয়ে যায়। তুমি যদি গেট দাও তুমি দেখবে তোমার প্রিপারেশনটা আপনি বেড়ে যাচ্ছে। আদারওয়াইজ কেমিস্ট্রি বা এইগুলো নিয়ে চর্চা করলে কিন্তু ভালো মতন প্রিপারেশন নিতে হবে, অন্যথায় কিন্তু তুমি কি খেই পাওয়া যাবে না আর কি। মানে ওই যে প্রবলেম গুলো বললাম, ভেঙে ভেঙে কোশ্চেন দেওয়া বা ডেরিভেশন গুলো শেষ পর্যন্ত নামছে না, এই প্রবলেম গুলো থাকবে। তবে ভয়ের কোনো কারণ নেই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এগুলো নিয়েও কিন্তু বেশ কিছু ছেলে মেয়ে পাস করে না তা নয় আর কি। আচ্ছা, বি বক্স প্রোভাইড এনি টেস্ট সিরিজ ফর হিস্ট্রি, মানে টেস্ট সিরিজের গল্প করার জায়গা এটা নয়, এটা একটা ডাব্লিউবিসি স্ট্র্যাটেজি নিয়ে জেনারেল ডিসকাশন করছি। জিশান জিজ্ঞেস করছে ম্যাথ ব্যাকগ্রাউন্ড বাট অপশনাল হিসাবে কি চুজ করব, সেটাই বুঝতে পারছি না।
দেখো ম্যাথস ব্যাকগ্রাউন্ড মানে তোমার ভালো, তোমার রিজনিং পার্টটা খুব ভালো আছে, মানে মেন্টালি রিজনিং পার্টটা তুমি একটা জিনিস লজিক্যালি বুঝতে পারো, লজিক্যালি এক্সপ্লেন করতে পারো, ম্যাথস নিয়ে পড়েছো যেহেতু সেই ফ্যাকাল্টিটা তোমার খুব ভালো আছে। সুতরাং যে কোনো অপশনাল তুমি নিয়ে একটু পড়াশোনা করতে হবে, একটু খাটতে হবে, একটু রিভিশন করতে হবে, এইভাবে করতে হবে। কিন্তু যে অপশনালি নেবে সেটাই তোমাকে শুরু থেকে করতে হবে, ঠিক আছে? মানে এমন হবে না যে তুমি সেটাতেই জানো। এই অপশনাল সাবজেক্ট যে যারা নতুন নতুন নেয় তাদের কতগুলো ফেজ আসে। যখন প্রথম একটা অপশনাল নেওয়া শুরু করলো, তার একটা আনন্দ থাকে চারদিকে যে হ্যাঁ আমি এই অপশনাল নিয়েছি, খুব ভালো জিনিস। আস্তে আস্তে পড়তে শুরু করলো, যেই পড়াটা কয়েক মাস হবে, 1 মাস 1.5 মাস 2 মাস হবে, তখন বুঝতে পারবে যে অথই জল সমুদ্র, কিছুই বুঝতে পারছে না, এত কিছু কোত্থেকে পড়বে তা পড়বে। এগুলো ফেজ, এগুলো সবারই আছে, আমাদেরও আছে, তোমার যারা যারা এখন পাস করছে তাদেরও আছে, যারা পাস করবে তাদেরও থাকবে। এই ফেজগুলো আস্তে আস্তে কাটাতে হবে। তারপর যে অথই জলে পড়ে গেল কয়েক মাস 1-2 মাস পরে, তারপর সে আস্তে আস্তে আবার নিজেকে লিখে টিখে ইত্যাদি করে সেই ফেজটাকে হবে দিয়ে আস্তে আস্তে এক্সপার্টাইজের দিকে যেতে হবে। এই ফেজগুলো কাটাতে না পারলে, ইনফ্যাক্ট আমি তো বলি যে WBCS পরীক্ষার প্রিপারেশন ইটসেলফ অ্যান এক্সাম। সবাই প্রিপারেশন নিতে পারে না, শুরু তো করে অনেকেই, কিন্তু আলটিমেটলি আর নিয়ে উঠতে পারে না, প্রিপারেশন কমপ্লিট করতে পারে না। কারণ এই প্রিপারেশনটা নিতে গেলে যে ধরনের অধ্যাবসায়, যে ধরনের ডিসিপ্লিন বা এইগুলো মেনটেন করতে হয়, সেগুলো কিন্তু চট করে সম্ভব নয়। সেই সবার মধ্যে এই জিনিসটা থাকে না। হ্যাঁ, চেষ্টা তো করতেই পারো, নিজেকে ইমপ্রুভ করাই যেতে পারে। সুতরাং এই পরীক্ষার প্রিপারেশন নিতে নিতেই দেখবে আস্তে আস্তে কিছু ছেলে মেয়ে বাইরে চলে যাচ্ছে, আর ছেড়ে দিচ্ছে, আসে না, কথা বলে না, বা বললো যে না আমি এখন অন্য কাজে ঢুকে গেছি ইত্যাদি। সুতরাং এই প্রিপারেশনটা তোমাকে কিন্তু যেই অপশনালি নাও, অপশনাল সাবজেক্টই নাও, আস্তে আস্তে প্রিপারেশন করবে, প্রিপারেশন নিয়ে প্রবলেম ফেস করবে, প্রবলেম ফেস করে সেটাকে তোমাকে ওভারকাম করতে হবে, 10 ইয়ার্স করতে হবে, আস্তে আস্তে ভালোর দিকে চলে যাবে। হ্যাঁ, আর এমনও নয় তুমি WBCS পরীক্ষার প্রিপারেশন নিয়ে কখনো কেউ স্যাটিসফাইড থাকে না। যারা পরীক্ষায় পাস করেছে, সে আজ থেকে বহু বছর আগে থেকে শুরু করে এখন পর্যন্ত, এবং যারা করবেও, কেউ কোনোদিন বলেনি, যারা পাস করেছে বলবে না যে আমি WBCS প্রিপারেশন নিয়ে খুব স্যাটিসফাইড ছিলাম, দুর্দান্ত প্রিপারেশন ছিল এবং খুব ভালো করে কারোরই এরকম বলা হয় না। প্রত্যেকেই বুকটা ধরফর করে, এইটা পরে তো ওটা ভুলে, ওটা হয়তো এটা ভুলে, এই করতে করতেই তার কিন্তু টাচে থেকে জিনিসটাকে রেগুলার প্র্যাকটিস করতে করতে জিনিসটাকে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? আমি এটা করতে গিয়ে ওটা ভুলছি, ওটা করতে গিয়ে এটা ভুলছি, তার মানে এই নয় ওটা ছেড়ে বেরিয়ে চলে যাবো। কিন্তু রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে করতে তুলে নিতে হবে। প্রত্যেকেই এই দোদুল্যমান অবস্থা থেকে পরীক্ষা দেয় আর কি, এবং যখন পাস করে তার আগে অব্দি সে জানতে পারে না যে সে পাস করবে কিনা, ঠিক আছে? পাস করার পর তো তার অন্যরকম রূপ হয়ে যেতে পারে, হ্যাঁ আমি খুব কম সময় পরে 2-3 ঘন্টা পরেই পাস করে গেছি ইত্যাদি, অনেক অনেক কিছু বলতে পারে। কিন্তু পরীক্ষার আগে অবধি তাদের অবস্থা যেটা, সেটা সবাই আমরা জানি আর কি, ব্যাপারটা কি থাকে। অনির্বাণ চৌধুরী বলছে যারা জব করছে তারা প্রিপারেশন কিভাবে নেবে একটু বললে ভালো হয়। খুব সুন্দর কথা, খুব দারুণ কোশ্চেন করেছে। জব করছে তাদের দুটো ব্যাপার আমি বলবো। একটা হচ্ছে তাদের পার্সোনালিটি অলরেডি ডেভেলপ করে গেছে আস্তে আস্তে। হ্যাঁ, তারা জানে ঠিক কোন জিনিসটা করতে হবে, কারণ চাকরি করছে, তার চাকরির একটা পরিবেশ আছে, পরিস্থিতি আছে, সেখানে সে সেই জিনিসটাই তার পার্সোনালিটিটা অনেকটা ডেভেলপ করিয়ে দিয়েছে। সুতরাং যারা জব করছে তারা কিন্তু রিসোর্স ইউটিলাইজেশন খুব ভালো জানো। অর্থাৎ একটি নর্মাল ছেলে, আমি কাউকে ছোট করছি না, একটি নর্মাল ছেলে যে পরীক্ষায় পাশ করে জাস্ট গ্রাজুয়েশন করে পরীক্ষা দিচ্ছে, সে যদি হিস্ট্রির কোনো একটা চ্যাপ্টার 5 ঘন্টায় করে, যে চাকরি করছে সে যদি জানে যে কোশ্চেনগুলো এই ধরনের আসে, সে কিন্তু ওই মানসিকতা নিয়ে পড়ে হয়তো 2-3 ঘন্টায় সেটাকে নামিয়ে দিতে পারবে। সুতরাং তার রিসোর্স ইউটিলাইজেশনের ক্যাপাসিটি বেশি। এই অ্যাডভান্টেজটাকে তাকে কিন্তু ক্যাশ করতে হবে। মানে জিনিসটাকে হচ্ছে এই জিনিসটাকে মানে তাকে সঠিক একটা গাইডেন্স যদি তার থাকে, যে কি পড়তে হবে না পড়তে হবে, কোন বইয়ের কোন জায়গাটা ইম্পর্টেন্ট, এগুলো যদি জেনে নেওয়া থাকে, বাকিটা কিন্তু সে নিজে আস্তে আস্তে পড়বে। এবং একটা ফিডব্যাক মেকানিজম কাজ করা উচিত, যে কোনো প্রবলেম হলে কারোর কাছে যদি বলা যেতে পারে যে আমার এই প্রবলেমটা হয়েছে, সে তখন তাকে বললো যে না এই কোনো একটা কোনো প্রেসক্রাইব গাইডলাইন নেই তো, যে এইটার পরে এটা পড়বে, এটার পরে কেউ একটা পড়া শুরু করলো, পড়তে গিয়ে তার কোনো প্রবলেম হলো, সে আবার অন্য কিছু অন্য তার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। সেটা করতে গিয়ে দেখলো না এই এই সাবজেক্ট এইভাবে ও গ্রিপ করতে পারছে না, তখন কারোর সঙ্গে আলোচনা করে সে নতুন একটা সাবজেক্ট, মানে নতুন একটা বই নিতে পারে, বা নতুন কোনো স্ট্র্যাটেজি পদ্ধতি আপনাতে পারে, যে যেভাবে তার প্রিপারেশনটা হবে। সুতরাং সেই জায়গাটা দেখতে হবে যারা চাকরি করে। আর যারা চাকরি করে তাদের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে তাদের কিন্তু টাইমটা প্রপারলি ইউটিলাইজ করতে হবে। ওখানে এক্সপেরিমেন্ট করার, ট্রায়াল অ্যান্ড এরার পদ্ধতি করার কোনো জায়গা নেই। তুমি মনে করলে যে ঠিক আছে আমার 3 ঘন্টা সময় আছে, আজকে একটু নিউজ পেপার পড়লাম, কালকে একটু অমুক পড়লাম, পরশু একটু এইভাবে হবে না। সিস্টেমেটিক করতে হবে, কোন উইকে কি প্ল্যানিং করে নিতে হবে। আজ থেকে শুরু করে 2021-এ যারা প্রিলিমিনারি দিচ্ছ, 2021-এর জানুয়ারি অবধি কোন মাসের মধ্যে কোন সাবজেক্ট শেষ করবে, কোন উইকে শেষ করবে কোন সাবজেক্ট, এগুলো কিন্তু আগে থেকে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং না করে তো এখন মনে হবে ও অনেক আছে, আস্তে আস্তে সুস্থে চলি, পরবর্তীকালে কিন্তু গিয়ে একদম অথই জলে
এখন এই একটা চ্যাপ্টার বাদ দিতে হবে, ওই চ্যাপ্টারটা ছোট করে করতে হবে, এইভাবে করতে হবে। সুতরাং একটা প্ল্যানিং দরকার, প্ল্যানিং করে সেই জিনিসটা চালাতে হবে আর কি। সুতরাং যারা ডাব্লিউবিসিএস এর চাকরি করতে করতে প্রিপারেশন নিচ্ছ, খুব ভালো জিনিস। হ্যাঁ, সেইটা সময়টা ইউটিলাইজ করা এবং প্রপারলি ইউটিলাইজ করা খুব দরকার, এবং খাটতে হবে, ঠিক আছে, খুব খাটাখাটনি করতে হবে, এবং এটা তোমার তৈরি করে দেবে, তোমার ক্যারেক্টারটাকে খুব ভালো তৈরি করে দেবে। তবে অনেকে জিজ্ঞেস করে যে আমি চাকরি ছেড়ে কি পড়বো। আমি ঠিক চাকরি ছেড়ে দেওয়ার পক্ষপাতী নই, কারণ ডাব্লিউবিসিএস এর মতন পরীক্ষা এমন কোনো বিশাল ব্যাপার নয় যে চাকরি ছেড়ে পড়তে হবে। হ্যাঁ, যদি একটা লং টার্ম চিন্তা ভাবনা করা যায়, চাকরির সঙ্গে সঙ্গে করতে করতেই কিন্তু করে, আমরাও করেছি, অনেকেই করেছে। সুতরাং এটা মেজর ব্যাপার কিছু নয় আর কি। যারা জব করছে তাদের কথা বললাম। অরুণাভ পান্ডে জিজ্ঞেস করছে যে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন শুরু করতে চাই, কারণ আমি অলরেডি একটা গভর্নমেন্ট সার্ভিসের সাথে যুক্ত, সুতরাং আমার পক্ষে কোচিং সেন্টারে যাওয়া সম্ভব নয়। একটু যদি আইডিয়া দিতেন ভালো হতো। যেটা নিয়ে ডিসকাশন করছি, এইটাই তো উদ্দেশ্য, যে যারা যারা বিভিন্ন জায়গায় যেতে পারছো না বা বাড়িতে আছো, তারা কিভাবে প্রিপারেশনটা নেবে। যারা চাকরি করছো, এমন কোনো ব্যাপার নয় যে ডাব্লিউবিসিএস পরীক্ষা কোনো কোচিং সেন্টারে না পড়লে হয় না। প্রচুর ছেলেমেয়ে ডাব্লিউবিসিএস পরীক্ষা নিজেই পাস করেছে, বাড়িতে পড়ে পাস করেছে, আবার ফার্স্ট সেকেন্ড হয়েছে, সেটাও আছে, ঠিক আছে। হ্যাঁ, সুতরাং গাইডেন্স নিলেই যে হবে তা না। তবে এটা সেই দিল্লি কা লাড্ডুর মতন, মানে নিলেও বিপদ, না নিলেও বিপদ, এরকম একটা ব্যাপার। যাই হোক, বেশি অন্যরকম বলা যাবে না, এটা একটা লাইভ সেশন। তো যাই হোক, এবার যেটা বলছিলাম, যে চাকরি করতে করতে তুমি অবশ্যই প্রিপারেশন নাও। গভর্নমেন্ট সার্ভিসে আছো, তার মানে ধরে নেওয়া যেতে পারে কোনো একটা পরীক্ষা দিয়ে তুমি পেয়েছো। সুতরাং যদি পরীক্ষা দিয়ে পেয়ে থাকো, তাহলে অলরেডি তোমার একটা লেভেল রয়েছে, একটা প্ল্যাটফর্ম তুমি পেয়ে গেছো, তোমার কিছু হারানোর নেই। সুতরাং ঝাঁপিয়ে নেক্সট ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য, এবং যেসব জায়গাগুলো তুমি আগেরবার ছেড়ে রেখে গেছো। একটা জিনিস আমরা দেখি ম্যাক্সিমাম সময় কি হয়, কোন একটি ছেলে একবার দুবার তিনবার ধরে পরীক্ষা দিয়ে যাচ্ছে, এবং প্রত্যেকবারই জিজ্ঞেস করলে বলা হয় না, ওই জিনিসটা আমি ছেড়ে রেখে গেছি। আবার পরের বার জিজ্ঞেস করো পরীক্ষার সময়, না ওই জিনিসটা আমার পড়া হয়নি। একবার যেটা পড়া হয়ে যায় না, পরের বার সেটাকে কভার করে নেওয়া উচিত। সুতরাং ওই স্ট্যাটাসটাকে তো বাড়াতে হবে, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। সেই জায়গাগুলো মাথায় রেখে, যে জায়গাগুলো ছেড়ে রেখে যাচ্ছ, সেই জায়গাগুলো এবার পড়ে নাও, কোনো জায়গা ছাড়া যাবে না, ঠিক আছে। এমন হতে পারে যে জায়গাটা তুমি ছেড়ে যাচ্ছ, সেই জায়গা থেকে একটা খুব সোজা কোশ্চেন দিয়ে দিল, তোমার মনে হবে যে ইস, একটু যদি রিভিশন দিয়ে নিতাম, তাহলে আমার ওই জায়গাটা কিন্তু হয়ে যেত, ঠিক আছে। আর নিউজ পেপারের ক্ষেত্রে গভর্নমেন্ট জব সিকার আবার জিজ্ঞেস করছে, নিউজ পেপারের ক্ষেত্রে হিন্দু মাস্ট নাকি টাইমস অফ ইন্ডিয়া পড়া যায়। যে কোনো একটা স্ট্যান্ডার্ড নিউজ পেপার পড়তে হবে। দ্য হিন্দু যে নিউজ পেপারটা, এই নিউজ পেপারটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক স্ট্যান্ডার্ডের, ডাব্লিউবিসিএস থেকে স্ট্যান্ডার্ড অনেক হাই, মানে ডাব্লিউবিসিএস এ এতটা এফোর্ট দেওয়ার কোনো দরকার নেই, অনেক সাবজেক্ট পড়ার আছে। মোটামুটি টাইমস অফ ইন্ডিয়া পড়ে নেওয়াটাই ঠিক আছে, এই ধরনের নিউজ পেপার। আবার হিন্দুটা শেষের দিকে, যে ইন্টারভিউর সময় কেউ কয়েকদিন কয়েক মাস রাখলো, ঠিক আছে, কিন্তু রেগুলার বেসে হিন্দু পড়তে গেলে আননেসেসারিলি সময় নষ্ট হয়ে যায়, অনেক কিছু পড়ার আছে, হিন্দু পড়ার মানে হয় বলে আমার মনে হয় না, ঠিক আছে। এবার এক একজন এক এক রকম ভাবে জিনিসটা করবে আর কি। আচ্ছা, এবার অজয় মল্লিক, সে জিজ্ঞেস করছে, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বাট ম্যাথস নিতে চাই, নেওয়াটা কেমন হবে। তুমি দেখো, আজকের দিনে ম্যাথস পেপারটা, কোয়েশ্চেন পেপারটা ডাউনলোড করে নাও, আমাদের ওয়েবসাইট থেকে ফ্রিতেই ডাউনলোড করা যাবে। ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেটা দেখে নাও, ম্যাথসে তুমি কত স্কোর করছো। যদি দেখা যায় যে খুব ভালো স্কোর করছো, ভালো করতে পারছো, খুব ভালো। আর না করতে পারলে সেটাকে না নেওয়াটাই উচিত, কারণ ম্যাথসে নতুন করে সেই আবার একই কোয়েশ্চেন, যেটা বারবার বলা হয়ে যাচ্ছে, যে ডেরিভেশন করতে হবে, রিভিশন করার সময় পাবে না, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হলেই যে সবার ম্যাথস ভালো তা তো নয়, কিন্তু তোমার ভালো হতে পারে, সেটা তুমি দেখে তোমাকে কিন্তু ডিসিশনটা তোমাকে নিজেকেই নিতে হবে আর কি। ফিজিওলজি অপশনটা কেমন, একটু আগে অভিজিৎ জিজ্ঞেস করলাম, অভিজিৎ সাহা, একটু আগে ডিসকাস করলাম। ফিজিওলজি অপশনটা যার ব্যাকগ্রাউন্ড আছে তারই নেওয়া উচিত, চট করে নতুন হিসাবে ফিজিওলজিটা না নেওয়াটাই বোধহয় ভালো। তবে আবারও বলছি, এগুলো জেনারেল কথাবার্তা বলছি, এর যে এক্সেপশন থাকবে না, এর যে অন্যথা হয় না তাই না। আর আমি সবকিছু পৃথিবী জেনে বসে আছি তাও নয়, ঠিক আছে। আমার নলেজের বাইরেও অনেক কিছু আছে, অনেক ঘটনা, মানুষ চাইলে সবই সম্ভব। কেউ যদি মনে করে যে আমি ফিজিওলজি নিয়েই পাস করবো এবং দিনরাত এক করে পড়বো, তাতেও তোমার হয়তো দেখা যাবে ফিজিওলজিতে টপার হয়ে তুমি বেরিয়ে চলে গেলে। সুতরাং পড়তে হবে জিনিসটা, ঠিক আছে। সুচিস্মিতা বলছে পলিটিক্যাল সায়েন্স অপশনটা টাইম কনজিউমিং, হ্যাঁ এটা তো মানতেই হবে, রিভিশন করতে হবে, থিওরি আছে, বিভিন্ন থিওরি পড়া ইত্যাদি, সঙ্গে ওই যে নোট বানানো, যেটা ইন্টারন্যাশনাল রিলেশনের পার্টটা কিন্তু একটু সত্যি সময় সাপেক্ষ। তবে যার ন্যাক আছে, আস্তে আস্তে দেখো, খুব বেশি তুমি নিজেকে এক্সপেকটেশনে রেখো না, ঠিক আছে। তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়েছো বলেই যে তুমি একদম বিখ্যাত পলিটিক্যাল সায়েন্সের যারা বিশারদ তাদের মতো তোমাকে লিখতে হবে তা না। তুমি একজন ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে এসছো, সিম্পল ভাবে ভাবো, ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে এসছো, তার জন্য পলিটিক্যাল সায়েন্স পড়ে তোমাকে লিখতে হবে, এবং তুমি যা সময় পাবে, তুমি ওই পরীক্ষার খাতাতে তুমি মানে বিশাল থিসিস লিখতেও পারবে না। তুমি যা সময় পাবে 40 নম্বরের জন্য মোটামুটি 30-35 মিনিট,
তাতে তুমি যা লিখবে টু দা পয়েন্ট যদি লিখে দাও, তাতেই তোমার ভালো মার্কস স্কোর করে যাবে। ঠিক আছে, এই নিয়ে অযথা চিন্তা করবে না। তোমার একটা লেভেল অব্দি, স্ট্যান্ডার্ড লেভেল অব্দি তোমার প্রিপারেশনটা করতে হবে। হ্যাঁ, তোমাকে পাণ্ডিত্য অর্জনের জায়গা এটা নয়, এটা হচ্ছে পরীক্ষা জায়গা আর কি। সাহেব ম্যাথস অপশনাল নিয়ে বলেছে, তো ম্যাথস অপশনাল নিয়ে তো বারবার আলোচনা করছি। খোলা হাওয়া, সে বলছে নামটা লেখা নেই এখানে, হিস্ট্রি নিতে চাই, স্কোর কেমন ওঠে। হিস্ট্রি ভালো, হিস্ট্রি অপশনাল ভালো, তবে হিস্ট্রিতে প্রচুর ছেলে মেয়ে নেয়। হ্যাঁ, মানে আলাদা করে লেখা, নিজের লেখাটা যদি ব্যাকগ্রাউন্ডে না থাকে তাহলে একবার চিন্তা ভাবনাটা করে নিও। হিস্ট্রি তো নো ডাউট স্কোরিং, জেনারেলি যারা বিএ এম এ করেছে তাদের সাথে তোমার কম্পিটিশন হবে। আর হিস্ট্রিতে একটা জিনিস রিসেন্টলি একটু অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে লেখাটা শেষ করে লেখা যাচ্ছে না প্রপারলি। যেমন ধরো 400 নম্বরের যে কোশ্চেন, হয়তো 300 350 অব্দি যদি ঠিকঠাক মানে গুছিয়ে গল্পর মতন লেখে, যেটা যেভাবে হিস্ট্রি লেখা হয় সেভাবে লিখলে 300 350 বেশি আনসার করা যাচ্ছে না। কিন্তু ছেলেমেয়েরা তাও তবুও খুব লড়ে যাচ্ছে এবং পয়েন্ট ওয়াইজ জিনিসগুলো লিখে 400 নম্বর শেষ করে আসছে। ঠিক আছে, মানে আলটিমেটলি তো লিখতে হচ্ছে, সুতরাং ওই 400 নম্বরটা কমপ্লিট করতে গেলে ওই পয়েন্ট ওয়াইজ, যেটা হিস্ট্রিতে চট করে পয়েন্ট ওয়াইজ তো লেখা হয় না, গুছিয়ে বানিয়ে সুন্দর করে লেখা হয়, সেই জায়গাটা একটু কম হচ্ছে। কিন্তু হিস্ট্রি নিয়ে প্রচুর ছেলে মেয়ে পাস করে, সুতরাং হিস্ট্রিটা খুব স্কোরিং সাবজেক্ট এবং মেনেও যে ওটা তোমার কাজে লাগতে পারে, প্রিলিমিনারিতেও কাজে লাগতে পারে। ঠিক আছে, এইসব ভেবে চিন্তে তোমাকে হিস্ট্রিটা নেওয়া উচিত আর কি। রিপন বলছে ডাব্লিউবিসিএস মেইনের এবিসিডি গ্রুপের নাম্বার কিরকম ভাবে থাকে? এবিসিডি গ্রুপের নাম্বার বলতে দেখো, কম্পালসারি পেপার যে 6টা আছে, বাংলা ইংরাজি GS1 GS2 আর পেপার 5 পেপার 6, এই 6টা পেপারে 200 নম্বর করে থাকে, অর্থাৎ 1200 নম্বর থাকে কম্পালসারি পেপার, যেটা এ বি সি ডি 4টে গ্রুপের ছেলে মেয়েকেই দিতে হবে। আর এ আর বি গ্রুপে একটা করে অ্যাডিশনালি অপশনাল থাকে, অপশনাল সাবজেক্টে 2টো পেপার, 200 200 400 নম্বরের অপশনাল সাবজেক্ট। সুতরাং এই 400 নম্বরে যদি অপশনাল সাবজেক্ট আর 1200 ধরি, এ বি গ্রুপের জন্য তাহলে হয়ে যাচ্ছে 1200, আর সিডি গ্রুপের জন্য হচ্ছে অনলি 1200 করে। ঠিক আছে, তবে ইন্টারভিউ এর মার্কসটা ডিফার করে, এ আর বি এর জন্য ইন্টারভিউ হয় 200 নম্বরের, সি গ্রুপের জন্য 150 নম্বর, ডি গ্রুপের জন্য 100 নম্বরের ইন্টারভিউ হয়ে থাকে। এবার কেউ যদি 200 নম্বরের জন্য এ গ্রুপে ইন্টারভিউ দেয়, এবার ইন্টারভিউতে সে চান্স পেলো না, তাকে যখন ডি গ্রুপের জন্য কনসিডার করা হবে তখন ঐকিক নিয়মে মার্কসটা কমিয়ে নেবে। তাকে যখন সি গ্রুপের জন্য বা ডি গ্রুপের জন্য কনসিডার করা হবে ঐকিক নিয়মে, 200তে এত পেলে 100তে কত পাবে, সেই হিসাবে তাকে কনসিডার করে জিনিসটাকে ক্যালকুলেশন করা হয় আর কি। ঠিক আছে, অর্জুন ঘোষ জিজ্ঞেস করেছে কেমিস্ট্রি অপশনাল নিচ্ছি কেমন, অপশনাল নিতে, আচ্ছা কেমিস্ট্রি স্টুডেন্ট আমি, অপশনাল অ্যানথ্রোপোলজি নিতে চাই। হ্যাঁ ভালো, অসুবিধা কিছু নেই, ওই একই ব্যাপার। অ্যানথ্রোপোলজি আগে দেখে নাও কোশ্চেন পেপার কি আছে, তুমি পারছো কিনা, তোমার ভালো লাগছে কিনা, সাবজেক্টের প্রতি ভালো লাগা থাকতে হবে, তো সেই ভালো সব জিনিসপত্র অ্যাভেলেবেল বাংলা ইংলিশে আছে কিনা এসব দেখে টেকে অ্যানথ্রোপোলজি নিতে পারো। অ্যানথ্রোপোলজি নো ডাউট ভালো সাবজেক্ট, সিলেবাস মোটামুটি ছোট, খুব বিশাল বড় নয়। ঠিক আছে, করে নেওয়া যেতেই পারে, না নেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, অপশনাল দেবজ্যোতি দাস, অপশনাল হিস্ট্রির কোশ্চেন লেখার প্র্যাকটিস কিভাবে করব? আমি জব করি, টাইম ম্যানেজমেন্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এখানে তো তোমার পরীক্ষাটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, তোমার বায়োলজিক্যাল যে সাইকেল, তোমার রেগুলার যে সাইকেল, সেই অনুসারে তোমাকে টাইমটা ম্যানেজ করে নিতে হবে। তুমি যদি সকালে উঠে পড়ো, তাহলে ভোরবেলা উঠে যাবে, 3টে 3:30 সময় উঠে খাটতে হবে। ডাব্লিউবিসিএস পাস করবে, খাটাখাটনি করবে না, কোনো স্যাক্রিফাইস করবে না, তা তো হবে না, খাটতে হবে। ভোরবেলা 3টে 3:30 উঠলে 3টে 3:30 উঠে পড়াশোনা শুরু করে দেবে, যেই সময়টা তোমার সবচেয়ে প্রোডাক্টিভ টাইম করে নিলে। তারপরে এবার সারাদিন যেটা হবে, হয়তো অফিস কোনো সময় পেলে একটু খবরের কাগজ পড়ে নিলে। এখন অফিসে যদি তুমি ডাব্লিউবিসিএস এর বই নিয়ে পড়ো, বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। এর থেকে অফিসে তুমি নিউজ পেপার পড়তে শুরু করে দাও। ঠিক আছে, তারপর সময় পেলে যদি বাসে ট্রামে যাতায়াত করো, সেই সময়টা ইউটিলাইজ করতে হবে। কানে গান শুনতে শুনতে, ফেসবুক দেখতে দেখতে না এসে কোনো একটা হালকা ফুলকা কোনো জিনিস রিভিশন করা, কোনো টপিক পড়া, এগুলো করতে পারো। আর তারপর রাত্রেবেলায় এসে ম্যাথস রিজনিং করলে, কিছু ইংলিশ করলে, বা কোশ্চেন অ্যান্সার লেখা প্র্যাকটিস করলে, এইভাবে জিনিসটাকে নিজের বায়োলজিক্যাল সাইকেল অনুসারে গুছিয়ে নিতে হবে। তবে আবারও বলবো, লেখা প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন, একটা করে হিস্ট্রি, কোনো একদিন সেকেন্ড পেপার, একদিন ফার্স্ট পেপার, একদিন সেকেন্ড পেপার, এই করে করে লাস্ট 5 to 10 ইয়ার্স এর কোশ্চেন পেপার কিন্তু সলভ করতে হবে। এবং শুরু করবে 2019 থেকে, মানে 2010 থেকে শুরু করবে না, 2019 থেকে ব্যাকওয়ার্ডে যাবে আর কি। সাগর ভট্টাচার্য বলছে সোশিওলজি অপশনালে কত কত নম্বর টার্গেট রাখা উচিত? অপশনাল সোশিওলজি খুব ভালো মার্কস মোটামুটি, কিন্তু 60% কে টার্গেট রাখতেই হবে, 60% পেতে হবে। ঠিক আছে, সোশিওলজি অপশনাল খুব সুন্দর, পড়তে খুব ভালো লাগে, মার্কসটা ঠিকঠাক যদি লিখতে পারো মার্কস ভালো উঠবে, আদারওয়াইজ কিন্তু মার্কস সব সাবজেক্টই তাই ঠিকঠাক লিখতে হবে, তাই না? তাছাড়া কি করে হবে?
তবে হ্যাঁ, কোনো সাবজেক্টে ডাইরেক্ট কোশ্চেন আসে, কোনো সাবজেক্টে একটু ঘুরিয়ে কোশ্চেন আসার সম্ভাবনাটা বেশি। তবে সব সাবজেক্টেই একটা সার্টেন প্রপোর্শন ডাইরেক্ট কোশ্চেন আসে, একটা সার্টেন প্রপোর্শন ঘুরিয়ে আসে। সুতরাং তুমি WBCS পরীক্ষায় সবসময় এটা ভাববে না যে যা পড়ে যাবো তাই আসবে, উগড়ে দেবো, তা হবে না। হ্যাঁ, ওইখানে পড়ে যাবে একরকম, সেখানে তুমি 60-70% ডাইরেক্ট লিখতে দেবে, কিন্তু বাকি 30% তোমাকে বানিয়ে লিখতে হবে। বানিয়ে লেখার ক্যাপাসিটিটা তখনই আসবে যখন তুমি প্রিপারেশন নেওয়াটা, লিখে প্র্যাকটিস করাটা শুরু করবে আর কি। সিংজি জিজ্ঞেস করছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অপশনাল কেমন হবে? এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নেই, ইউপিএসসিতে আছে, WBCS এর ক্ষেত্রে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নেই। সেক্ষেত্রে আপনি অন্য কিছু পলিটিক্যাল সায়েন্স বা এই জাতীয় কিছু চিন্তা ভাবনা করতে পারেন আর কি। সাদা আনওয়ার বলছে যে গভর্নমেন্ট জব করছি, WBCS এর জন্য রেগুলার ভাবে পড়তে পারছি না, রেগুলার কিভাবে পড়া যাবে বলতে হবে। এ তো আবার বলছি, গভর্নমেন্ট জব করা মানে ধরে নিচ্ছি যে সে নিশ্চয়ই WBCS কোনো একটা গভর্নমেন্ট চাকরি পরীক্ষা দিয়েই পেয়েছে, সুতরাং তার লেভেল প্রিপারেশন যথেষ্টই ভালো। এরপর তাকে সেটাকে ফিল আপ করতে হবে, তাকে সেটা খাটতে হবে। গভর্নমেন্ট জব করে বাকি সময়টা, চাকরির সময় তো পড়া যাবে না, তার আগে উঠে একটু সকালবেলায় উঠে একটু রাত অব্দি জেগে পড়তে হবে এবং ফিজিক্যালি এবং সিস্টেমেটিক্যালি পড়তে হবে। হঠাৎ করে আজকে এটা পড়লাম, কালকে সেটা পড়লাম, এইভাবে জিনিসটা কিন্তু করা যাবে না আর কি। অনির্বাণ চৌধুরী, আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছি, 1 ঘন্টা প্রায় হয়ে গেল। অনির্বাণ চৌধুরী জিজ্ঞেস করছে স্যার ল্যাঙ্গুয়েজ পেপারের প্রিপারেশন কিভাবে নেওয়া যাবে? প্রথম দিকে বলে ফেলেছি ল্যাঙ্গুয়েজ পেপারটা কিরকম। ল্যাঙ্গুয়েজ পেপারটা ওই রেগুলার বেসে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে লেখা প্র্যাকটিস করতে হবে। একদিন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, একদিন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, একদিন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, একদিন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এইভাবে প্র্যাকটিস করতে করতে হবে। এবং টাইমটা ম্যানেজমেন্ট করতে হবে, একটা ড্রাফট করতে হবে আগে, হঠাৎ করে লিখে দিলেই চলবে না। কোনো রচনা দিল, কোনো প্রেসি দিল, কিছু একটা ড্রাফট করে নিতে হবে, পয়েন্টগুলো, ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে সুন্দর করে মালার মতন গেঁথে সুন্দর করে সাজিয়ে দিতে হবে জিনিসটাকে। মনে যা এলাম, মানে জাস্ট পেনটা টাচ করে রাখলাম, যখনই কোশ্চেন পেপার দিল একদম খসখস করে লিখতে শুরু করে দিলাম, সেরকম করলে হবে না। আগে জিনিসটাকে বুঝে নিতে হবে, বুঝে নিয়ে কিভাবে লিখবো, কোনটা অ্যাপ্রোচ করবো। এই জন্যই তো 40 নম্বরের জন্য 300 ওয়ার্ড ভাবা যায়। তার মানে চিন্তা ভাবনার উপর সময় দিতে হবে 10 মিনিট করে আর কি। জুলজি অপশনাল, ভালো স্কোরিং, যার যদি ব্যাকগ্রাউন্ডে জুলজি থাকে ভালো স্কোরিং সাবজেক্ট। তবে আবারও বলছি, সায়েন্সের সাবজেক্টগুলো ভালো করে নিজেকে গ্রিপে রাখতে হবে। মেইনসে সায়েন্স পড়বো, কি করে স্ট্রং করতে পারবো? দেখো, সায়েন্স মেইনসে যেটা আছে GS2 পেপারটাতে, সেটা হচ্ছে 9-10 এর সায়েন্সও থাকে, 11-12 এর কিছু সায়েন্স থাকে, অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সায়েন্স। এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর নিউজ পেপার তোমাকে রেগুলার বেসে পড়তে হবে সায়েন্স ভালো করতে গেলে। আর তাছাড়া বেসিক ব্যাপার 9-10-11-12 যেগুলো আছে সেগুলো তো পড়তে হবে। টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন যেগুলো আছে, ইকোনমি, এনভায়রনমেন্ট, এই জায়গাগুলো খুব ভালো করে করতে হবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে WBCS পরীক্ষায় সায়েন্সটা বেসিক সায়েন্সের উপর ডিপেন্ড করে। মানে 9-10-11-12 এর ওই সায়েন্স বইগুলো, 9-10টা তো সত্যিই ভালো করে পড়তে হবে, 11-12 বায়োলজি পার্টটা বিশেষ করে খুব ভালো করে পড়তে হবে। ফিজিক্স টিক্সগুলো, কেমিস্ট্রিগুলো অতটা দরকার হয় না, বাটটা একটু যতটা যাওয়া যায়, একটু অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড। এই জন্য এনসিআরটি বইগুলো ভালো, ওয়েস্ট বেঙ্গলের বইগুলো ভালো। ঠিক আছে, এগুলো করে তারপর তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া। কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে প্রচুর সায়েন্সের টপিক থাকে, ইস্যু থাকে, সেগুলো যখন সায়েন্সগুলো আসবে যখন পড়তে পড়তে থাকবে চটচট করে। আচ্ছা, এরপর চলে এসো, জুলজি হলো আনসার কি করে লিখবে স্বরূপদে জিজ্ঞেস করছে, সেটা তো লিখে প্র্যাকটিস করতে হবে। অর্জুন ঘোষ আবার লিখছে, প্লিজ স্যার, আবার আমি আপনাকে কোশ্চেন করলাম। অ্যাকচুয়ালি আমি স্কুল সার্ভিস করি, হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট, কিন্তু বাংলা রিডিং পড়তে পারি, আমার কি অসুবিধা হবে? এই যে বাংলা লিখতে পড়তে বলতে, এই তিনটে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। এবার যে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বাংলাটা মাস্ট। ঠিক আছে, এবার কতটা মাস্ট সেটা তো এখন বিচার হবে না, সেটা প্রিলিমিনারি মেনে বিচার হয় না, ইন্টারভিউতে গিয়ে বিচার হয়। তবে হ্যাঁ, যতটা সময় পাওয়া যাচ্ছে সেখানে ইমপ্রুভ করে নেওয়া যায় বাংলাটা। লিখতে পড়তে বলতে যার যেটা উইকনেস আছে সেটা ইমপ্রুভ করে নেবে। ওরা কি করে, ওরা ডিকটেশন দেবেন, ওরা ডিকটেশন দেবে, তোমাকে বাংলা লিখতে হবে। অথবা একটা নিউজ পেপার ধরিয়ে বললেন যেটা পড়ুন তো, ঠিক আছে, টেস্ট করেন। হ্যাঁ, তবে বাংলা যদি একেবারেই না জানে তাহলে কিন্তু তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তাদের মার্কস কিন্তু 0 দেবে না। তুমি ভাবছো যে তুমি মার্কস 0 পাবে বা 10 পাবে, ওদিকে তোমার রিটেন মার্কসটা এত ভালো থাকবে, সব মিলে তুমি স্কোর করে বেরিয়ে যাবে, সেটা কিন্তু হবে না। ডিসকোয়ালিফাই মানে পাশে লেখা থাকবে রিমার্কসে PKIB, পুয়ার নলেজ ইন বেঙ্গলি। সেক্ষেত্রে কিন্তু খুব ডিফিকাল্ট, তুমি আর মানে ওইভাবে পারা যাবে না। যদি ওটা PKIB করে দেয় তাহলে টোটাল লিস্টে তুমি কিন্তু আসতে পারবে না। আচ্ছা, শাহজাহাতে বলছে হিস্ট্রি অপশনালে মার্কস কেমন ওঠে? যেমন লিখবে সেরকম মার্কস ওঠে, তবে বুঝতেই পারছো হিস্ট্রিতে 60-65-70% পাওয়াটা একটু ডিফিকাল্ট। শুধুমাত্র ভালো কোয়ালিটি লিখতে পারবে তাহলে মার্কসটা পাওয়ার সম্ভাবনা একটু বেড়ে যাবে আর কি। চন্দন সিং লিখছে WBCS গ্রুপ বি অ্যান্ড WBCS গ্রুপ বির মধ্যে WBCS গভর্নমেন্ট গ্রুপ বি আর WBCS গ্রুপ বির মধ্যে তফাৎ।
তুমি WBCS গ্রুপ বি যেটা পুলিশ সার্ভিস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের যে গ্রুপে সেই সার্ভিসগুলো গভর্নমেন্ট কি করে গ্রুপে গ্রুপ বি নির্ধারণ করে তাদের পে স্কেল অনুসারে, যে অফিসার বা যে স্টাফের যা পে স্কেল তার উপরে তার গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি হয়। ঠিক আছে, এখন WBCS এর যে গ্রুপ বি অ্যাকচুয়ালি পুলিশ সার্ভিস, তুমি গ্রুপ বিটা ছেড়ে দাও, WBCS এর গ্রুপ বি কথাটা বলা বন্ধ করে দাও, WBCS এর পুলিশ সার্ভিস বলো। আর পুলিশ সার্ভিসের পে স্কেল কত? পুলিশ সার্ভিসের পে স্কেল হচ্ছে লেভেল 16 এখন পে কমিশন অনুসারে, যেটা হাইয়েস্ট মানে লেভেলে হাইয়েস্ট। সুতরাং সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের এ গ্রুপের জব। ঠিক আছে, এটা গেজেট অফিসার এ গ্রুপের জব। এটা ওই গ্রুপ বির সাথে WBCS এর গ্রুপ বির সঙ্গে মিলালে চলবে না আর কি। অশ্রুজয় ভৌমিক, টেকনোলজির কি পার্ট করব কি না পড়বো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সেটা হচ্ছে ওই কারেন্ট অ্যাফেয়ার্স বেস করতে হবে। এছাড়া কিছু কিছু জিনিস যেমন বিভিন্ন টেকনোলজি, কম্পিউটার এগুলো নিয়ে যেসব ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যেগুলো হচ্ছে, এখন তো আমাদের ভাইরাস টাইরাস মেডিকেল জিনিসগুলো চলে এলো, ধরে নেওয়া যেতে পারে WBCS পরীক্ষা কেন যে কোনো পরীক্ষাতেই। সুতরাং এই যে অ্যাডভান্সমেন্ট গুলো হচ্ছে, যে টেকনোলজি পার্টটা, বিভিন্ন অস্ত্র শস্ত্র কি কি মিসাইল আমরা ইউজ করি, বিভিন্ন রকেট ইত্যাদি জিনিসগুলো একটু জোর দিয়ে পড়তে হবে। টেকনোলজি পার্টটা একটু আলাদা, যেটা বিভিন্ন বই আছে, সায়েন্স অ্যান্ড টেকের বই আছে, NCERT-র বই আছে। NCERT বইগুলো খুব স্ট্যান্ডার্ড বই, সেগুলো পড়লে কিন্তু অনেকটা ধ্যান ধারণা হয়ে যায়। এছাড়া UPSC-র বই আছে, বিভিন্ন বই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। অর্জুন ঘোষ বলছে হিন্দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মেইন পেপার কোশ্চেন কিভাবে পাবো প্লিজ একটু বলবেন, আমাদের ওয়েবসাইটে আছে, তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। দেবজ্যোতি বলছে হিস্ট্রিতে পয়েন্ট ওয়াইজ লেখা অ্যাডভাইজেবল নাকি প্যারাগ্রাফ ওয়াইজ? এখন দেখো, সময় যদি না থাকে তুমি কি করবে? ধরো তোমার কাছে দেখলে লাস্ট মোমেন্টে তোমার 10 মিনিট পড়ে আছে, অথচ তোমাকে 30 মার্কসের একটা কোশ্চেন লিখতে হবে। এবার তুমি কোশ্চেনটাকে তো তোমাকে ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন তিনটি দিয়ে তো শেষ করতে হবে। তুমি ধরো ইন্ট্রোডাকশনে লিখলে, বডিটা অর্ধেক লিখতে লিখতে খাতা নিয়ে চলে গেল, খাতা একটা লম্বা দাগ পড়ে গেল, কারণ খাতাটা ছিনিয়ে নিয়ে চলে গেছে। সেরকম করলে চলবে না, তুমি একদম ওয়েল ইন টাইম তোমাকে শেষ করতে হবে। এবং সেক্ষেত্রে যদি মনে হয় তাহলে পয়েন্ট ওয়াইজ অ্যাটলিস্ট তুমি এটুকুন তো বুঝিয়ে দিয়ে যাও যে হ্যাঁ আমি জানি, কিন্তু সময়ের অভাবে লিখতে পারলাম না, তবুও পরীক্ষক বুঝতে পারবেন যে জানে। তুমি যদি সেটা না করো তাহলে তো, তবে টাইম ম্যানেজমেন্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখানে কিন্তু কতটা লিখতে হবে, পাতা লিখতে হবে সেটা ব্যাপার নয়। 40 মার্কস মানে 35 মিনিটস, একদম ঘড়ি ধরে, যে 40 মার্কসের কোশ্চেন 35 মিনিট আমি সময় পাবো, এবং 35 মিনিটের মধ্যে যতটা আমি লিখতে পাবো আমাকে লিখতে হবে। এবং তার মধ্যে ভেবে নিতে হবে যে একটা যদি কোশ্চেন থাকে তাহলে আমি একটা ইন্ট্রোডাকশন 5 মিনিট লিখবো, একটা বডিটা 10 মিনিট 15 মিনিট লিখবো, আবার কনক্লুশনটা 5 মিনিট লিখবো। যদি দুটো কোশ্চেন থাকে 20 মার্কসের, এটাকে ভাগ করে নিতে হবে। মানে টাইম যেমন যাবে তোমাকে শেষ করতে করতে যেতে হবে। কারণ দেখো, তোমাকে তো পরীক্ষকরা চেনেন না, তুমি যা খাতায় লিখবে তার ভিত্তিতে ওনারা দেখবেন। তুমি যদি লেখাই শেষ করতে না পারো, কোশ্চেন পেপার কমপ্লিট না করতে পারো, তোমাকে কোথেকে ওরা দেখবে আর মার্কস দেবে। ঠিক আছে, আজকে তোমাদের সাথে ইন্টারাকশন করে খুব ভালো লাগলো। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে এখানে কমেন্ট। আচ্ছা, আরো দু একটা কোশ্চেন এসছে, একটু বলে দিই শেষ মুহূর্তে। দেবজ্যোতি দাস উচিত ওয়ার্ড লিমিটের ব্যাপারটা কি? ওয়ার্ড লিমিট হচ্ছে যদি বলে দেয় তো ভালো, আর বলে না দিলে টাইম লিমিট তুমি ধরে চলো। ওয়ার্ড লিমিট ধরে চলবে না, টাইম লিমিট। তুমি এক একজনের লেখার স্পিড এক এক রকম। ধরো 40 মার্কসের জন্য 35 মিনিট সময়, মানে ঐকিক নিয়ম। তুমি 200 নম্বরের জন্য 180 মিনিট, তাহলে মোটামুটি 40 মার্কসের জন্য এদিক ওদিক সময় নষ্ট হয়ে 30 থেকে 35 মিনিট সময় দেওয়া যেতে পারে। এই 30-35 সময় তুমি যতটা লিখতে পারো সেটাই দেখে নাও না, সেটাই ওয়ার্ড লিমিট। কারণ তোমাকে যদি আজকে আমি বলে দিই ওয়ার্ড লিমিট হচ্ছে 500, তুমি কি 500 লিখতে পারবে সময় মতন? হয়তো লিখতেই পারে, উঠলে না 10 মিনিটের মধ্যে লিখতেই পারবে না। এবং তুমি যতটা তোমার পেসে লিখতে পারো সেই স্পিডে টাইম অনুসারে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এইভাবে তোমাকে জিনিসটাকে ভাবতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বই অ্যাভেলেবেল আছে, লকডাউন চলে গেলে সব পেয়ে যাবে, এটা নিয়ে অসুবিধা নেই। কোহেল মিত্র আছে, বাংলা বলতে লিখতে জানলে তো সুবিধাই, আর বাংলা লিখতে না জানে বাঙালি হয়ে এইসব লিখে লাভ নেই। অশ্রুজয় ভৌমিক বলছে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, ডেসক্রিপটিভ লেখার লেভেলটা কতটা হতে হবে জব পেতে গেলে, এটা এভালুয়েট করতে প্রবলেম হয়। দেখো, তুমি তোমার বেস্ট দেবে, এভালুয়েট করতে প্রবলেম মানে কি? ধরো তোমাকে আমি যদি বলি রবীন্দ্রনাথের মতো লিখতে হবে, তুমি পারবে? পারবে না। তোমার লেভেল বেস্ট। আবার এমনও নয় যে তোমাকে আমি বলি ভাই তোমার যদি এই লেভেল থাকে তুমি একটু কম লেখো, তুমি কম লিখবে, তোমার লেভেলের কমও তুমি লিখবে না। সেই জন্য বলা হয় আমি আই উইল ট্রাই মাই বেস্ট, তোমার বেস্টটা তোমাকে দিতে হবে। ওই লেভেল দিয়ে তুমি যত লেভেল পারো, আরো লেভেল, আরো ইম্পর্টেন্ট, আরো ভালো করো, যত ভালো করতে পারো করো। ঠিক আছে, কম লেভেল বলে তুমি মনে করছো WBCS একটু লোয়ার লেভেল, ঠিক আছে আমি একটু কম বাজেভাবে লিখি, তা তো হয় না।
মানুষ যখন লিখে তার বেস্টটাই লেখে আর কি, ঠিক আছে। আচ্ছা, আর ডেসক্রিপ্ট পেপারের প্র্যাকটিসের কথা করব বললে ভালো হয়। ডেসক্রিপ্ট পেপার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে করবে। আর শঙ্খ রায় বলছে ডাব্লিউবিসিএস এর ABCD গ্রস স্যালারি ওই জিজ্ঞেস করছে। এবি গ্রুপের এখন চাকরি পাওয়ার পরে ফার্স্ট সেকেন্ড মানে প্রথম দিকে ওই 50-এর একটু বেশি আর 50,000-এর বেশি মাইনে পায়, তারপর আস্তে আস্তে বাড়ে। এগুলো মানে তার মানে এগুলো হচ্ছে তোমার পে কমিশনে যেরকম যেরকম হয় সেই ক্যালকুলেশন অনুসারে চলে আর কি, ঠিক আছে। আগে ওইসব দিকে মাথা না বাড়িয়ে তুমি যদি ডাব্লিউবিসিএস উদ্দেশ্য কি, মানুষ গভর্নমেন্ট জব খালি ওরম ভাবে তো হয় না, তোমাকে একটা ভিতরে একটা আগুন থাকতে হবে যে হ্যাঁ আমি মানুষের সহযোগিতা করব, আমি যেমন সম্মান পাবো, যেমন আমি যেমন পার্কস প্রিভিলেজেস পাবো, তেমনি আমি মানুষের উপকার করব, ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি ইত্যাদি, ভিতরে একটা আগুন থাকতে হবে, সেই জিনিসটা তোমাকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। তুমি কত টাকা পাও এই জন্য আমি ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবো বোধহয় এইভাবে চিন্তা না করাটাই হয়তো আর কি, ঠিক আছে। আর অঙ্কিতা রায় লিখছে বাংলা ইংলিশের জন্য কোন কোন বই পড়লে ভালো হয় বলুন। এটা শুরুতেই আলোচনা করে ফেলেছি, ঠিক আছে। বাংলা ইংলিশের এনি স্ট্যান্ডার্ড বই, 9-10-এর বই, 11-12-এর বই, ঠিক আছে। মেইন হচ্ছে লেখার প্র্যাকটিস করে, এটা ছাড়া কোনো উপায় নেই আর কি। যাই হোক, আজকে এখানেই শেষ করি। কারো কোনো কোশ্চেন থাকে এখানে কমেন্ট সেকশনে লিখবে, আমরা দিয়ে দেবো, তাই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে একটা জিনিস বলি, যদি আমাদের এই ডিসকাশনটা আজকে তোমাদের একটু ফ্রুটফুল মনে হয়, ভালো লাগে, তাহলে এখানে একটু কমেন্ট করে দিও, ঠিক আছে। আবার আশা করি নেক্সট শনিবার সন্ধ্যে 7টার সময়, এখন থেকে প্রত্যেক শনিবার 7টা টাইমটা একটু চিন্তা ভাবনা করছি, যদি প্রত্যেক শনিবার আসা যায়। অনেক রকম প্রবলেম থাকে, যদি সেটা সলভ করতে পারি খুব ভালো হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ।